ধানের শীষে ভোট দিন। 12ই ফেব্রুয়ারি শুভ দিন, ধানের শীষে ভোট দিন। টিআর 17 12 ফেব্রুয়ারি শুভ দিন, ধানের শীষে ভোট দিন। মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিগত প্রতিহিংসার জন্য নয়। টিআর 17 ধানের শীষে ভোট দিন। তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। 12ই ফেব্রুয়ারি শুভ দিন, ধানের শীষে ভোট দিন। টিআর 17 12 ফেব্রুয়ারি শুভ দিন, ধানের শীষে ভোট দিন। এই দেশগুলো তৈরির মূল পরিকল্পনা আমার দীর্ঘদিনের রাজনৈতিক শুধু সহযোগিতা বললে তাকে একটু খাটো করে বলা হবে, সাহসী সহযোগিতা। অনেক হুমকি, অনেক বাধা, অনেক অত্যাচারের মুখে অতীত হয়ে থাকেনি। দেশের সম্মানিত যুগ্ম আহ্বায়ক, ঢাকা 17 আসন নির্বাচনী প্রচার ও প্রকাশনা উপকমিটির সম্মানিত আহ্বায়ক জনাব ইথুন বাবু, পরিকল্পনা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি, তাকে স্বাগত। আর আমাদের যে গানটি আজকে মরুমোচন হচ্ছে ভাইরাল এখন ধানের শীষ, সেই গানটি আমরা চিত্রায়িত করেছি এফডিসিতে এবং এর সার্বিক সহযোগিতা করেছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক সহ সবাই, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার যখনই রোড মার্চ, লং মার্চ, মিছিলের কথা মনে পড়ে তখন আমার একটা ঘটনা মনে পড়ে। এফডিসি বলতে যে ঘটনাটা আমার চোখের সামনে চলে আসলো। একবার একটা হরতালে মনির ভাই, আমি, রিজিয়াপা, স্যার, আবু সালে, চিত্রনায়ক অমিত হাসান সহ আমরা অনেকে এফডিসিতে চলো। আমাদের কথা ছিল ওখানে অবস্থান করবো, কিন্তু একটা পর্যায়ে নজরুল ইসলাম স্যার এসে বললেন যে না চলো একটু মিছিল করবো। যেহেতু শোনা যায় সামনে ওটা জোনটা একটু রেড জোন, কিন্তু ওইখানে তো নিষিদ্ধ। আমরা যখন আগে ভাবলাম তখন হঠাৎ চারিদিক থেকে পুলিশের আক্রমণ। সেই আক্রমণে যে ব্যক্তিটি সেখানে সবচেয়ে বেশি আহত হয়েছিলেন এবং দীর্ঘক্ষণ আমি এবং মনির খান সাহেব তাদেরকে ওনাকে নিয়ে সাকিব খান মেকআপ নিয়ে বাড়িতে তারা রেখে দিয়েছিলেন, তো পুলিশ কিছু করতে না পারে। তারপর বিকালের দিকে আস্তে আস্তে সবাইকে ওখান থেকে এক এক করে বের করার ব্যবস্থা করছি। আমাদের সেই দীর্ঘ আন্দোলন সংগ্রামে যিনি আমাদের সাথে সবসময় ছিলেন, বড় বোন রিজিয়াপাকে একটু মঞ্চে সদন আহ্বান আসেন আসেন রিজিয়াপা, সবার দুই গাড়িটা রিজিয়াপা। শুধু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী ফাতেমাতুজ জোহরা, সবাই আমরা তাকে স্বাগত জানাচ্ছি। কেমনি কেমনি মিছিল একটু বলেন, কেন মিছিল? আপনি কি মিথ্যা কথা বলছেন, চুরি করছেন? তা তো করেন নাই, কেন মিছিল? আজকে এই ভাইরাল এখন ধানের শীষ যে গানটি করেছেন ইথুন বাবু, আমার বন্ধু ইথুন বাবু। আজকের এই গানটির মনোরঞ্জন অনুষ্ঠানে আমি সবাই এক একটা নাম না বলে একবারই সবাইকে সালাম দিচ্ছি। উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং নেতাকর্মীবৃন্দ, আমার ভাই ব্রাদার সবাই আছেন এখানে, বন্ধুরা আছে,
এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শিবা কিন্তু আমাকে ফাঁসিয়ে দিয়ে গেল যে এত বড় কাহিনী। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসলে ম্যাডাম কিন্তু আমাদের ওই সময় বলে নাই যে তোমরা মিছিল করো, বলেছেন আমার একটা মঞ্চ করে কেউ কবিতা আবৃত্তি করো, কেউ জাগরণের গান করো, মানুষকে উজ্জীবিত করো, এরকম গান করতে বলেছিলেন। আমরা একটু সোনারগাঁয়ের ওই মোড়টায় ঘুরে আসতে লেগে পিছন দেখতে দেখি, আমি হঠাৎ করে তাকিয়ে দেখি আমার পুলিশ একটা হাত আমার এই হাতটা ধরে আরেকটা লাঠি, মোটা একটা লাঠি দিয়ে আমাকে সমানে মারছে। আমার সেন্স নাই যে আমাকে মারছে কেন। আমি ঘুরে তাকিয়ে দেখি আমার পিছনে কেউ নাই, এত মানুষ কেউ নাই, আমি একটা রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি বুঝতে পারছি না, আমি তো জীবনে কোনোদিন কোনো মিছিলে যাইনি কোনোদিন, ওই দিনই প্রথম। আমি কি করব, আমি পালাবো না কি করব, আমি কিছু বুঝতে পারছি না। আমি লোকটাকে বলছি আপনি আমাকে মারছেন কেন। তার আগে একটা কথা বলিনি, মনির আমাকে বলেছে মামা আমরা কিন্তু যেহেতু মিছিল যেতে হতে পারে, জিন্স পরবেন, কেস পরবেন, ফতোয়া পরবেন, মাথায় ক্যাপ দিবেন। আচ্ছা ঠিক আছে। হঠাৎ করে আরেকটা পুলিশ দেখলাম যে দৌড়ে আসলো, ততক্ষণে কিন্তু আমি শেষ। আমার পিছনে ব্যাক সাইড কিছু বাকি নেই। ওনার হাত ছাড়ো। তারপরে যখন ছাড়লো তখনও কিন্তু আমি দাঁড়িয়ে আছি যে আমি কোথায় যাব। আমার সাথে দুজন লোকজন ছিল, কেউ নাই। হঠাৎ দেখি মনি এফডিসি গেট থেকে আমার কাছে মামা মামা জলদি আসেন। ওকে দেখে তখন আমি একটু দৌড়ে আসলাম আর কি এফডিসি গেটে। তারপর তো নিয়ে গিয়ে রুমের মধ্যে বন্দি করে দিল। আমার তখনও সেন্স কাজ করছে না যে আমার কিভাবে আমাকে মেরেছে এবং আমার কি অবস্থা। বাসায় আসার পর রাতের বেলায় শরীরের জায়গায় ব্যাক সাইডটা পুরা কোনোটা সবুজ, হলুদ, লাল, কালো এরকম হয়ে গেছে। এই কথা আমাকে সন্ধ্যা 8টার দিকে আমাকে সুমন ভাই ফোন করলেন যে ইজেফা এরকম নাকি ঘটনা ঘটেছে। আমি জি, বলকে আপনি কি একটু আসতে পারবেন, ম্যাডাম ডেকেছে আসতে পারবেন। আমি পারব। আমি ইচ্ছা করি যেখানে যেখানে ছবি দেখানো যাবে দেখাবো, যেখানে দেখানো যাবে না সে জায়গাগুলি আমি ছবি তুলেছি। ছবি তুলে আমি গিয়েছি ম্যাডামের রুমে। তো ম্যাডামের রুমে দেখলাম যে সমস্ত মন্ত্রী মিনিস্টাররা যারা ছিলেন, সব নেতাকর্মীরা, সিনিয়ররা সবাই আছেন। প্রথমেই আমাকে ম্যাডাম জিজ্ঞেস করলেন যে আমি কি তোমাদের বলেছিলাম মিটিং করতে, মিছিল করতে? না আপনি বলেননি। নজরুল ভাই আর গাজী ভাই বললেন যে একটা একটুখানি দূরে থেকে একটু চক্কর দিয়ে আসি। ওটা দিদি গিয়ে অবস্থা। ম্যাডাম আমি যখন নিচের থেকে শাড়ি পরে গেছি যাতে দেখানো যায়, যতটুকু দেখানো যায়, ম্যাডাম বসেছিল, ম্যাডাম দাঁড়িয়ে গেল, এমন করে চিৎকার করে বললো কোন দেশে বসবাস করি, ও একটা ন্যাশনাল আর্টিস্ট, ওর গায়ে এইভাবে হাত তুলেছে পুলিশ। অনেক রাগারাগি করলো নেতাকর্মীদের সাথে, সবার সাথে। তো ওখানে অনেকে আছেন যে আমাকে বলছিলেন, আমি নাম মেনশন করছি না, যে এরকম রিজা, এরকম এমপি মন্ত্রী এগুলি হতে গেলে জেল খাটতে হবে, পুলিশের মার খেতে হবে। এই কথাটা বলার সাথে সাথে ম্যাডাম যেভাবে খেপে উঠলেন, এরকম আমি রাগ করতে আমি ম্যাডামকে কখনো দেখিনি। তাকে অনেক কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হচ্ছে। তো ম্যাডাম বাসায় গিয়ে পরের দিন সকালবেলায় এরকম খুব মন খারাপ করে সোফার মধ্যে শুয়ে আছেন। তার পারিবারিকভাবেই আমি আমার ফ্যামিলির সাথে অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তা আমাদের ভাবি গিয়েছেন অবশ্যই, চলো আপা কি হয়েছে, শরীর খারাপ? বলে কি না, বলে কি শরীর খারাপ না, মনটা অনেক খারাপ। যে এরকম রিজিয়াকে পুলিশ এমন করে মেরেছে, আমি নিতেই পারতেছি না। বলে চালাকলা তো ভেঙে গেছে, একলা বোকাটা দাঁড়ায় মার খেয়েছে। এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে। উনি আমাকে দেখে অনেক ভালো মন্দ কথা বলেছেন, আদর করেছেন। কারণ এইটাই ছিল আমার জীবনের প্রথম মিছিল এবং শেষ। আমি আর কোনদিন এরপরে মিছিলে যাইনি।
হ্যাঁ, লং মার্চ, প্রতিটা লং মার্চে গিয়েছি, মনে নিয়ে গেছে আমাকে। শিবা ছিল, সবটাকে গিয়েছি, মানে গান করেছি, সব প্রতিটা অনুষ্ঠানে গিয়ে গান করেছি, যাদেরকে তখন আমরা অনেক শিল্পীকে খুঁজে পাইনি। আমি সবটাতেই ছিলাম, সবসময় ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। মানে অ্যাকচুয়ালি আমি ছাত্র জীবনে কখনো আমি পলিটিক্স করিনি। জিয়া রহমান বাবু জানে, নিতিন বাবু জানে, জিয়া রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে আমার খুব একটা খুব কাছাকাছি দেখার, কথা বলার সুযোগ মিনু ভাই করে দিয়েছিলেন। তখন আমি স্কুলে পড়ি। উনি একবার আমি জাতীয় পুরস্কার পেলাম 80 সালে, তখন উনি আমাদেরকে পুরস্কার দিয়েছিলেন। আমি 3টাতে ফার্স্ট হয়েছিলাম, নজরুল সঙ্গীত, ক্লাসিক্যাল এবং দেশের গান। তো উনি আমাকে স্টেডিয়ামে মানে কি গোল্ড মেডেল পরিয়ে দিচ্ছিলেন। আমি তুমি কি সব নিয়ে যাবে নাকি? এরপরে রাজশাহীতে 81 সালে উনি গেলেন, তো মিনু ভাই আমাকে নিয়ে গেলেন সার্কিট হাউসে। উনি যে 3 সিটের সোফার মধ্যে এক সাইডে উনি বসা, এক সাইডে আমি বসা, আর হারমোনিয়াম একটা সামনে। উনি মিটিং করেন, কিছুক্ষণ পর পর, এই আধা ঘন্টা 1 ঘন্টা পর পর আমি 2টা করে গান শুনাই। সেটা হলো প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, একবার যেতে দেন আমার ছোট্ট সোনায়, এই 2টো গান। তারপরে ওখান থেকে গেলাম পরের দিন গোদাগাড়িতে, তারপরে নাটোরে, যেখানে গ্যাস তেল মানে ওই হ্যাঁ ইয়ে হয়েছিল, ওখানেও গিয়েছে, ওখানেও গান। এই যে একটা ভালো লাগা। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন, ডিসি কমিশনার সবাই, ছোট তো তখন তাকে বুঝতে পারি না, স্যার বলতে হবে না, কিন্তু বলবে আঙ্কেল আঙ্কেল বলতেছি, সবাই বলেছে আমার আত্মীয়। তো ডিসি আমাকে জিজ্ঞেস করে বলছেন যে রিজিয়া, উনি কি তোমার সত্যি সত্যি আঙ্কেল, না তোমার আত্মীয়? তারপর না, আমি এমনি আঙ্কেল যাচ্ছি, আমার আত্মীয় না আর কি। তো সবাইকে আমরা দেখলাম যে আমার খুব স্পেশাল টেক কেয়ার করছে। ওই যে একটা ভালো লাগা। তারপরে তখন থেকে বিএনপি 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 বিএনপি, আমি ওইভাবে কখনো ছাত্র জীবনে দল করি নেই, বাট বিএনপির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। এরপরে ম্যাডাম জিয়ার কাছে অনেক 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 কাছে গিয়েছি, আমি অনেক কাছে পেয়েছি তাকে। তারপরে এখন আমাদের দারুণের অহংকার তারেক রহমান, আমাদের লিডার, আমাদের বড় ভাই। আমি তার সাথে লন্ডনে গিয়ে দেখা করেছি, তার সাথে 1-1.5 ঘন্টা মনির খানের আমি তার সাথে কথা বলেছি। তো আমি বের হয়ে, আমি মিটিং শেষে আমরা বের হয়ে মনিরকে আমি একটা কথা বললাম এবং সবাইকে বললাম, মনে আছে তোমার যে এই ভদ্রলোকের সাথে যে 10 মিনিট কথা বলবে, তাকে তার ভালো লাগতেই হবে, তার প্রেমে সবাই করবে, তাকে তার ভালো লাগতে হবে। এত সুন্দর করে সে কথা বলে, এত নম্র, এত ভদ্র, এত সুন্দর সুন্দর কথা বলছিল মনিরকে আমাকে। সেই থেকে কিন্তু আমার আরো বিএনপি আমার সবকিছু। তা আমরা গত 15-16 বছর দেশে সত্যি আমরা কোথাও কাজ করতে পারি নাই, না কোনো সরকারি লেভেলের কোনো কাজ, বিটিভিতে তো নাই। সেই জন্য আমরা কিছু কিছু অনেক সময় দেশের বাইরে গিয়েছি, থেকে গেছি। দেশের বাইরে আমরা অনেক শো করেছি, সেখানেও সমস্যা। উনি কি করে, উনি বিএনপি করে, ওনাকে নেওয়া যায় না। এরকম অনেক শোতে ক্যান্টনমেন্টে একবার একটা শো আসলো, অনেক বড় শো, একটা শো আমাকে কনফার্ম করলো। শো এর আগের দিন বলছে কি, আপনি কিছু মনে করবেন না ম্যাডাম, আমাদের উপর লেভেল থেকে একটু প্রবলেম আছে, আপনাকে আমরা নিতে পারছি না। এই ধরনের এইগুলো আমরা ফেস করেছি এখানে এত বছর। একটা শিল্পীর জীবন থেকে যদি 16-17টা বছর চলে যায়, তারা থাকে কি, গোল্ডেন টাইমটুকুই চলে গেছে আমাদের। তারপরেও আমরা আল্লাহর রহমতে এখনো করে খাচ্ছি, এখনো গানই গাই, আর কিছু করি না। তো সবাই আসুন, সবাই মিলে আমরা ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। এবং আরেকটা জিনিস, যেটা এত বছর তো আমরা একটু ভোট দিতে যাইনি, ইয়াং জেনারেশন যারা আছে তারা হয়তো ভোটের দিন, ছুটির দিন মনে করে ঘরে আরামায়েশ করে, এটা যাতে না হয়, ইয়াংদেরকে বের করে নিয়ে আসতে হবে এবং ভোট কেন্দ্রে যেতে হবে। সবাই যে যেখানে থাকেন না কেন, সবাইকে বলবেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী,
এবং ফেসবুকে বলতে থাকবেন সবাইকে যেন ধানের শীষে ভোট দেয়। সবাই ভালো থাকবেন। সবাই এসেছেন, আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং মিথুন দাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি গান করেছে, সেই জন্য ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। তুমি তো আসো আমার পাশে দাঁড়াও, আসো। আমি তো কথা বলতে পারি না, আমি এই জন্য বলতেই চাই না। হ্যাঁ, আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় শিবা শানু এবং মুন্না, আর সভাপতিত্ব করবেন আজকে ইথুন বাবু, আমার বন্ধু মানুষ, ছোটবেলার বন্ধু। ও আমার বাবার সাথে আমরা গানের স্কুল থেকে বা যেখানে সেখানে প্রোগ্রাম করতে যেতাম, রিক্সায় বাবা বসতো মাঝখানে, একদিকে ইথুন বাবু একদিকে আমি, এইভাবে আমরা যেতাম। ও তবলা খুব ভালো তবলা বাজাতে তখন, ভীষণ ভালো, এখনো পারে। ইথুন বাবু তাকাও একটু, তুমি যে তবলা মানে ভালো বাজাও এটা বলছি, অনেক কিছু বাজাতে পারে। তো আমরা যে শিবা মনির আমরা অনেক রোড মার্চ করেছিলাম, ওই সময় এই অনেক অনেক মজার মজার ঘটনা আছে, দুঃখজনক ঘটনা আছে, কিছু ঘটনা মনির বলতে পারবে মজা করে। হ্যাঁ, মনির তো সুযোগটা দাও, মনির কিছু বলুন। শিবাকে অনেক অনেক ধন্যবাদ, শিবা অনেক কাজ করে। আমরা এই 17-র জন্য, ও যেটা না বলি না, আমরা 17-র জন্য আমরা কাজ করছি, ইথুন বাবুর নেতৃত্বে আমরা কাজ করছি 17 থেকে, এবং আমরা ইনশাল্লাহ আমরা আশা করবো 17 থেকেই যেন আমাদের লিডার সবচেয়ে বেশি ভোটে জয়যুক্ত। ভালো থাকবেন সবাই। ভাইয়া তুমি নাও। ধন্যবাদ দিদি আপনাকে, তার অনেক অনেক স্মৃতিচারণ করলেন। আমাদের ম্যাডাম আসলে আমাদেরকে মূল্যায়ন করতে আমরা যখনই যে কোনো নির্বাচনী ব্যাপার আমাদের যে ধারণাটা আমরা দিতাম সেটা ম্যাডাম গ্রহণ করতেন সবার আগে। ম্যাডাম একটা বিশেষ গুণ ছিল, শিল্পীদেরকে আমরা মূল্যায়ন করতাম। তো সেই সময়টার আন্দোলন সংগ্রামের আমাদের তৎকালীন জাসাসের সাধারণ সম্পাদক মনিকা সাহেবকে আজকের এই অনুষ্ঠানে বিসমিল্লাহির-রহমানির-রহিম। আজকে নির্বাচন প্রচারের জন্য শক্তি, উৎসাহ, উদ্দীপনা বৃদ্ধি করার উদ্দেশ্যে ভাইরাল এখন ধানের শীষ শিরোনামে একটি গানের মোড়ক উন্মোচন হবে। এই মোড়ক উন্মোচনের প্রধান অতিথি আমাদের প্রিয় মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী নেতা, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, থাকবেন বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য। গানটি লিখেছেন, সুর করেছেন প্রাণের মানুষ, গানের মানুষ, দেশের সুপরিচিত একজন সঙ্গীত জগতের এবং জাসাসের যুগ্ম আহ্বায়ক। জাসাসকে দীর্ঘ 16 থেকে 17 বছর মাঠে ময়দানে দেশ এবং বিদেশের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর একটি সংগঠন পরিচালনার যে ভূমিকা তার ছিল, সেই ভাই, বন্ধু, পারিবারিক বন্ধন ইথুন বাবু। গানটিতে কণ্ঠ দিয়েছেন ছোট ভাই পরাণ এবং সাহসী কণ্ঠশিল্পী, সাহসী কণ্ঠযোদ্ধা মৌসুমী। এই মৌসুমী সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়। আমি যখন গত 2 আগস্ট আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে কথা হচ্ছিল,
তখন উনি জাসাসকে নিয়ে কথা বলতে গিয়ে ইথুন বাবু ভাই এবং মৌসুমীর কথা বললেন। ইথুন বাবু এবং মৌসুমী খুব কষ্ট করেছেন, কষ্ট করে যাচ্ছে, সাহস ও ভূমিকা রেখেছে। তার কথা টেনে নিয়ে আমি বললাম, ইথুন বাবু একজন পুরুষ মানুষ, ইচ্ছা করলে একজন বন্ধুর বাসায় গিয়ে বা চৌকির নিচে গিয়ে বা ছাদের কর্নারে গিয়ে পলানো সম্ভব। এটা মেয়ে, অল্প বয়সী মেয়ে। এই মেয়েটার কথা একটু চিন্তা করে দেখুন, যে সাহসী ভূমিকা সে নিয়েছেন এবং যে গান তিনি গেয়েছেন, শুধু বাংলাদেশের আওয়ামী লীগের লোক নয়, ভারত থেকে শুরু করে সারা বাংলাদেশের বিএনপি বিরোধী প্রত্যেকটা মানুষের চোখে কাটা ছিল এই মৌসুমী। সেখান থেকে তার জীবন রক্ষা করা ছিল দুঃসাধ্য ব্যাপার। আল্লাহ পাকের হুকুম, এখনো পর্যন্ত সুস্থ আছে, আল্লাহ তাকে সুস্থ রেখেছেন। এই আল্লাহর রহমত আছে বলেই এই বিএনপি সংগঠনটাকে বিভিন্ন চক্রান্ত করে খণ্ড খণ্ড করে ফেলার বহু চেষ্টা করা হয়েছিল, পারে নাই। দেশনেত্রী এবং খালেদা জিয়ার দূরদর্শিতা, তার রাজনৈতিক আদর্শিক বিষয়গুলি, রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের রাষ্ট্র পরিচালনার কৌশল, তার সততা, তার ব্যক্তিত্ব, তার দেশের মাটি রক্ষা করার জন্য যুদ্ধ, সবকিছু একটা বিশ্বাস অটুট হয়ে মানুষের হৃদয়ে যুক্ত হয়ে আছে। যার কারণেই এই বিএনপিকে ভেঙে চুরে তছনছ করতে পারে নাই আল্লাহর হুকুম। তেমনি ভাবে মৌসুমীকেও তার জীবন নাশের বা তার জীবনের উপরে যে হুমকি ছিল সেখান থেকে তাকে সরাতে পারে নাই। আল্লাহ পাকের রহমত ছিল, মানুষের দোয়া ছিল, তার কর্মসৎ ছিল, তার ভিতরে বিশ্বাস ছিল, যার কারণে সে এখন পর্যন্ত আজকের অনুষ্ঠানে এই গানের শিল্পী পরাণ এবং মৌসুমীকে আমি অন্তঃস্থল থেকে সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা জাসাসে যখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, ইথুন বাবু ভাই, শিবাসানু ভাই, আমাদের খালেদা মুন্না ভাই, সামনে বসা রফিক ভাই, রিজা পারভিন যে মামা, এরকম অসংখ্য লোক ছিলেন, আমাদের পলাশ ভাই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন দেশনেত্রী এবং খালেদা জিয়া যেতেন লম্বা রোড মারছে, তখন অগ্রগামী টিম হিসেবে জাসাসকে পাঠানো হতো। কারণ একটা মঞ্চে ম্যাডাম বক্তব্য দেওয়ার পর যখন পরবর্তী মঞ্চে যেতেন, তখন 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যেত। এই 3-4 ঘন্টা মানুষ বিরক্ত হয়ে যেত, কারণ ওই এলাকার নেতৃবৃন্দের বক্তব্য শুনতে শুনতে একই কথা তো তারা বারবারই বলেন। মানুষের মধ্যে একরকম বিরক্তির ছোঁয়া খুঁজে পাওয়া যেত। তখন দেশনেত্রী এবং খালেদা জিয়া জাসাসকে ডেকে বললেন যে, তোমরা প্রতিটি মঞ্চে যখন আমি যাব, আমার যাওয়ার আগে যে সময়টা থাকবে, তখন তোমরা বিভিন্ন ধরনের কালচারাল আয়োজনের মধ্য দিয়ে মানুষকে আনন্দ দিবা। তা সেখানে আমরা দেখেছি যে আল্লাহ পাক শিল্পীদের মধ্যে একটা অন্যরকম পাওয়ার দিয়ে দেয়। আমি শিবাসানু ভাইকে অসংখ্য ধন্যবাদ দিই। শিবাসানু ভাই এবং আমাদের সাবেক জাসাসি সাধারণ সম্পাদক বাবুল আহমেদ ভাই, এই দুজন মিলে তাৎক্ষণিকভাবে কোনায় দাঁড়িয়ে কানে কানে বলে একটা স্ক্রিপ্ট তৈরি করে ফেলতেন। ওই সময়ের অবস্থা বুঝে এই মঞ্চে পাবলিক কি চাচ্ছে বা কি বললে বিএনপির পক্ষে এবং সাধারণ মানুষের একটু আনন্দ দেওয়া যায় এবং দেশের জন্য কাজে লাগে, দলের জন্য কাজে লাগে, সাংগঠনিকভাবে শক্তিশালী হয়, তাৎক্ষণিকভাবে তারা ছোট্ট করে একটা গল্প বানিয়ে সেটিকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরত। লক্ষ জনতা আনন্দ পেতেন, লক্ষ জনতা হু হু তালি দিয়ে উৎসাহ দিতেন। এই জন্য সারা বাংলাদেশের মানুষের মধ্যে জাসাসের একটা গুরুত্ব, জাসাসের প্রতি মানুষের একটা ভালোবাসা তৈরি হয়ে আছে, যে একটা বক্তব্য দিয়ে 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা বক্তব্য দিয়ে জানা হয়, একটি গান তার থেকে দ্বিগুণ পরিমাণ শক্তি অর্জন করে মানুষের হৃদয়কে আন্দোলিত করতে পারে। যেমনি ভাবে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা শুনেছি মুরব্বীদের কাছে, বাবার কাছে, অভিজ্ঞ নেতাদের কাছে, যে বিনা অস্ত্রে দেশ স্বাধীন হয়েছে। যদি অস্ত্রবিহীন দেশ স্বাধীন হয়ে থাকে, তাহলে অস্ত্রের কাজটা করলো কে? তখন এক একটি গান মেশিন গানের ভূমিকা পালন করেছিল।
চঞ্চল চলন্ত গগনে বাজে মাদল, কারারে লৌহ কপাট ইত্যাদি ইত্যাদি গানগুলি প্রত্যেকটি মানুষের ভিতরে যুদ্ধের যে হুঙ্কার, যুদ্ধের যে শক্তি, সাহস জুগিয়েছিল প্রত্যেকটি গান। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে ঠিক তেমন একটি আয়োজন, এই গানকে দিয়েই আগামী 12 তারিখে 26 সালের 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে উৎসব মুখর করে এবং মানুষের হৃদয়কে আন্দোলিত করে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য ধানের শীষে স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর উদ্দেশ্যে সারা বাংলাদেশের মানুষের মধ্যে যে ক্ষুধা হাহাকার রয়েছে সেটিকে পূরণ করার জন্য এই গান একটা শক্তি হিসেবে কাজ করে। দীর্ঘ 17 বছর মা ছেলে কাছাকাছি থেকে দুঃখ কষ্টের কথা ভাগাভাগি করা সম্ভব হয় নাই। দেশনেত্রীকে বারবার চিকিৎসার লোভ দেখিয়ে বিদেশের মাটিতে পাঠানোর কথা বলা হয়েছিল। উনি এক কথায় উত্তর দিয়েছিলেন, বিদেশের মাটিতে আমার কোনো ঠিকানা নাই, দেশের মাটি মানুষ আমার শেষ ঠিকানা। উনি প্রমাণ করে গেলেন। আরাফাত রহমান কোকো মারা গেলেন, তখন জাসাসের লোকজন সবসময় আমরা অনুষ্ঠান করতাম। আরাফাত রহমান কোকো মৃত্যুর পরে একটা অনুষ্ঠান করেছিলাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। ম্যাডাম সেখানে যাবেন না, মানসিক কষ্ট। তখন গাজী মাজহারুল আনোয়ার সাহেব ছিলেন, উনি গিয়ে রিকোয়েস্ট করলেন, আমরা গেলাম সবাই, ইমন বাবু ভাই, আমরা শিবসেনা ভাই সবাই গেলাম। উনি রাজি হলেন যে আমি যাবো। মা তার ছোট সন্তানকে মৃত্যুর পর বিদায়ের যে ব্যাপারটা আছে, শেষ বিদায় বলতে যে ব্যাপারটা আছে, সেটাও আনুষ্ঠানিকভাবে দিতে পারেন নাই। তেমনি ভাবে পারেন নাই তারেক রহমান তার ছোট ভাইকে মৃত্যুর সময় শেষ বিদায়টা দিতে। উনি বলছিলেন যে আমার ছোট ভাই কবরে এক মুঠো মাটি দেওয়ার সৌভাগ্য আমার হয় নাই, আমার ছোট ভাই লাশের পাশে দাঁড়িয়ে দুটা অশ্রু ফেলার সুযোগ আমার হয় নাই। এই যে পরিবারের মধ্যে যে টানাপোড়েন, যে দীর্ঘশ্বাসের যে বিষয়টি ছিল, একমাত্র আল্লাহর হুকুমে সারা বাংলাদেশের মানুষ যখন কষ্ট সহ্য করতে করতে দেয়ালের পিঠ থেকে গেছে, তখনই ফুসে উঠে এই ফ্যাসিবাদীকে বিদায় করতে বাধ্য হয়েছে 5ই আগস্ট 2024। সবকিছুর অবসান আল্লাহ পাকের মাধ্যমে হয়। জনাব তারেক রহমান দলের চেয়ারপারসন, ওনার নেতৃত্বে বাংলাদেশের ঐক্যবদ্ধ। আমি বিশ্বাস করি সাংস্কৃতিক কর্মীরা যদি রাজনৈতিক শক্তির সাথে সাংস্কৃতিক শক্তি যুক্ত করে, তাহলে এই দেশের প্রত্যেকটা ক্রাইসিস মুভমেন্টে বা প্রত্যেকটা ক্রান্তিকালে সেটিকে উতরে ওঠা সম্ভব। বিশ্বের ইতিহাসে প্রমাণিত, রাজনৈতিক আন্দোলন যখন ব্যর্থ হওয়ার দ্বার প্রান্তে, যখন সাংস্কৃতিক আন্দোলন রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত হয়েছে, তখনই সে আন্দোলন থেমে থাকে নাই, তখনই সে আন্দোলন সফলতা তার প্রান্তে পৌঁছেছে। তেমনি ভাবে বাংলাদেশে এই জাসাস, এই সাংস্কৃতিক কর্মীরা, এই যোদ্ধারা বাংলাদেশের ক্রান্তিকালে, রাজনৈতিক সংকটকালে, রাজনৈতিক আন্দোলন যখন ব্যর্থ প্রায়, তখন এই জাসাসের সঙ্গীত কর্মীরা এই সাংস্কৃতিক আন্দোলন যখন যুক্ত করেছে, তখনই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ভাবমূর্তি ফিরে এসেছে এবং গতিশীল হয়ে আবার সঠিক পথে পরিচালনা করার সুযোগ তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি শুধু 17 আসন নয়, 17 আসন থেকে আমাদের যুদ্ধ শুরু। সারা বাংলাদেশের 300 আসনেই এই সঙ্গীত কর্মীদের রাজনৈতিক শক্তির সাথে যুক্ত হয়ে গান, কবিতা, আবৃত্তি, ছোট ছোট নাটিকা, ছোট ছোট ডকুমেন্টারি সবকিছুর মাধ্যমে একত্রিতভাবে বাস্তবায়নের লক্ষ্যে তারেক রহমানের বক্তব্যের সাথে মিল রেখে যদি আমরা কাজ করতে পারি, নিশ্চিত করে বলা যায় বাংলাদেশে 12 তারিখে সন্ধ্যার পর আমরা বাংলাদেশে লাল সবুজ পতাকা উড়িয়ে এগোতে পারবো। বেগম খালেদা জিয়া, তুমি চলে যাও নাই, তোমার নির্দেশনে কাজ করছি। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, তুমি চলে যাও নাই, তোমার আদর্শ নিয়ে কাজ করছি। তারেক রহমান, তুমি সামনে রয়েছে বলেই শক্তি আমাদের অটুট। তোমার পিতামাতার শক্তি নিয়ে, তোমাকে সাহস দিয়ে সঙ্গীত কর্মীরা তোমার সাথে দাঁড়িয়ে তোমার চারিদিকে শক্ত অবস্থান তৈরি করে রাখবে, এই বিশ্বাসটুকু আমরা দিতে পারি। আজকে বেহেশতের টিকিট বিক্রি করা হচ্ছে, বেহেশতের টিকিট বিক্রি করা হচ্ছে, বেহেশতের টিকিট যার হাতে দিচ্ছে, আর বেহেশতের গেটেই তো বিএনপির লোক দাঁড়ানো আছে, যেতে গেলে তো টিকিটটা চেক করবে বিএনপির লোক। মিথ্যা কথা বলে, ধর্ম বিক্রি করে
রাজনীতির দিন শেষ হয়ে গেছে। মানুষ এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, সারা বিশ্ব মানুষের হাতের মুঠোয়। আমি যত কথাই বলি, যত আবেগী কথাই বলি, যত বুদ্ধিযুক্তি আপনাদেরকে দিই না কেন, নিজস্ব জায়গা থেকে আপনারা বোঝার শক্তি রাখেন যে আমি মিথ্যা বলছি নাকি ভ্রান্ত ধারণা দিচ্ছি। এই মানুষের সঠিক সিদ্ধান্ত নেবার জায়গায় প্রত্যেকে কিন্তু সচেতন, যার কারণে ভুল বুঝিয়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না। সেই দিন শেষ হয়ে গেছে। 12 তারিখ বিএনপির দিন, 12 তারিখ ধানের শীষের দিন। আগামী 26 থেকে যতদিন পর্যন্ত আল্লাহ পাক তৌফিক রাখেন, এই বাংলাদেশ তারেক রহমানের হাতে নিরাপদ থাকবে, সে আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকল ভাই বোন বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে, আমার টেলিভিশনের কর্মকর্তা রয়েছেন পবন ভাই, আমার এফডিসির কর্মকর্তা রয়েছেন, আমার শিক্ষাবিদ আছেন, সঙ্গীত কর্মীরা আছেন, বিভিন্ন জগতে সাংবাদিক ভাই বন্ধুরা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে আমার সুন্দর দৃশ্য দেখার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ইদুল বাবু ভাই, ধন্যবাদ পরাণ, ধন্যবাদ মৌসুমী, ধন্যবাদ শিবশানু ভাই, ধন্যবাদ খালেদা মুন্না ভাই, ধন্যবাদ রফিক ভাই, পলাশ ভাই, আজিজ ভাই, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। রিজি আপা, ধন্যবাদ বিজুবা খান আপা, ধন্যবাদ ফাতেমাতুল জোহরা আপা, আমাদের পাবন ভাই রয়েছে, মুক্তি, অনেকেই মুক্তা, নাম বলতে গেলে দিন শেষ হয়ে যাবে। আমাদের মালিক ভাই আছেন, তো যার নাম বলতে পারি নাই আমাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকি, ধানের শীষকে বিজয় করার যুদ্ধে নামি, এই হোক আজকে প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো বলেছেন তো। আমরা একটু বিরতি, নামাজ পড়া হয়েছে 5 মিনিট। ওটার উপরে মাত্রা দেয় নাই, ত্রয়োদশের জায়গায় ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা, আমাদের বন্ধু তারিকুল ইসলাম টেনজিন। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশ্ব সাংস্কৃতিক সংগঠনের আমাদের কাইম ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশ্ব অভিনেতা আবিদ, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের বিগত হাসিনা ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম কণ্ঠযোদ্ধা আমাদের বড় আপা দিল্লুপ আপা আমাদের উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশের অন্যতম কণ্ঠশিল্পী ফাতেমাতুল জোহরা আপা, আমাদের আরো উপস্থিত হয়েছেন আমাদের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাহারাম শিকদার, আমাদের উপস্থিত আছেন জাসাসের অন্যতম নেতা আমাদের আবুল খায়ের। ধন্যবাদ আপনাকে। আমি সংক্ষিপ্ত একেবারে 2টা লাইনে একটু আজকের এই প্রোগ্রামে, যিনি সবসময় আমাদের সাথে থাকেন সমস্ত প্রোগ্রামে, এবং এই গান নির্মাণের সময় যিনি জড়িত ছিলেন, সার্বিক সহযোগিতা করেছেন,
জাতীয় সঙ্গীত শিল্পী, জাতীয় পুরস্কার সঙ্গীত শিল্পী সাদ্দাম পলাশকে এই গান অনুভূতিটা একটু এই গানের ব্যাপারে। হ্যাঁ, শুনে বলবেন, শুনে বুঝবেন। নির্মাণের ব্যাপারটা কিরকম? আসসালামু আলাইকুম। আমি এই গানটা যখন অডিও রেকর্ডিং হয় তখন ছিলাম না, যখন শ্যুট হয় এফডিসিতে তখন আমি উপস্থিত ছিলাম। রোদের মধ্যে, ধুলার মধ্যে অনেক কষ্ট করে কাজটা করছিল। আসলে দলের প্রতি, গানের প্রতি ভালোবাসা না থাকলে এতটা শুট দেওয়া যায় না। আমি দেখছিলাম যে এতগুলো শট, ইভেন আমাদের জাসাসের অনেক নেতারা ছিলেন পিছন দিকে, এতবার একটা শট নেওয়া হচ্ছিল, কিন্তু কারোর মধ্যে কোনো বিরক্তি ছিল না। তারা খালি পেটে অনেক লম্বা সময় শট দিয়েছেন। তো এই গানটা আশা করি যতটা আমরা আশা করছি তার চেয়েও বেশি প্রভাব ফেলবে এই নির্বাচনে ইনশাআল্লাহ। আর এই গানটার জন্য শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ। আন্দোলন সংগ্রামের সময় বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে, যখন গণসংগীত পরিবেশন করার প্রয়োজন হতো, যখন দলের জন্য গান, জনগণের গান গাওয়ার প্রয়োজন হতো, যখন আমরা অনেককেই হয়তো পাইনি, ডাকার পরেও আসেনি, কিন্তু যে দুজন লোক সারাটা খুন ছিল, যাদের ঋণ আসলে শোধ করবার না, সেই দুজনের নাম হচ্ছে পরাণ আহসান এবং মৌসুমী চৌধুরী। পরাণকে আমি একটু মাইকে নাম বলছি, পরাণ আহসান চিরাচরিত নিয়ম অনুযায়ী সম্ভবত তুমি এখন নাই। তো এই মুহূর্তে মৌসুমী পরে আচ্ছা, আমাদের সম্মানিত উদ্বোধক আজকের এই ভাইরাল এখন ধানের শীষ গান উন্মোচন করবেন, যিনি আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। সবাই একটু প্লিজ আপনাদের জায়গায় বসে পড়ুন, প্লিজ একটু জায়গায় বসে পড়ুন। আমরা অনুষ্ঠান শুরু করব। আমাদের যিনি অতিথি আসছেন, এসে চলে আসছেন আমাদের মধ্যে। তো আমি ইথুন বাবু ভাইকে একটু মঞ্চে আসতে পারবো না। ইথুন বাবু ভাই একটু প্লিজ, আজকে সভাপতি ইথুন বাবুকে একটু মঞ্চে আসতে এক মিনিটের জন্য। আমরা আসলে সবার সমাবেশ যে ধরনের হয় সে ধরনের প্রোগ্রাম এটা না, তাই আমরা এটার মধ্যে কোনো নিয়ম বা কোনো প্রোটোকল মেনটেন করছি না। আমি প্রথমেই আজকের এই গানটি যিনি লিখেছেন, শুট করেছেন, সঙ্গীত করেছেন এবং সার্বিকভাবে তিনি ভিডিওতেও তিনি সব তার পরিকল্পনাগুলো এখানে এনেছেন। আমাদের সকলের প্রিয় রাজপথের সাহসী সহযোদ্ধা, জাসাসের যুগ্ম আহ্বায়ক, ঢাকা 17 নির্বাচনী আসনের প্রচার পরিচালনা কমিটির প্রণয় আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় ভাই বন্ধু জনাব ইথুন বাবুকে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কারণ আমাদের টাইম শর্ট কম, আমাদেরকে 7টার মধ্যে হরতা থাকতে হবে। এটা হলো আমার শায়রার লিপির ডাইরেকশনের কথা। আমি এই কথাটা রিজভী ভাইকে একটু আগে জানাচ্ছিলাম। রিজভী ভাই আমাদেরকে একটু দেরি হয়ে যাবে, বলছে রাখো, আমরা আছি। এই যে অভিভাবক যে কথা বলে তখনই ভালো লাগে। আজকে আমাদের যে ভাইরাল ধানের শীষ গানটা, এই গানটার পিছনে একটা নাটক আছে, উদ্দীপনা আছে, চঞ্চলতা আছে, কিছু আনন্দের ভাবমূর্তি আছে, কিছু গল্প আছে। এটাকে আমরা একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করেছি, একটু গানের বাইরে গিয়ে করার চেষ্টা করেছি, যাতে সমগ্র বাংলাদেশ
এই গানটা নিয়ে যেতে জয়ধ্বনির কথা বলে, গানের শেষে জয়ধ্বনির কথা বলে। সবার আগে বাংলাদেশ। আমরা যেভাবে কাজ করে আসছি আন্দোলনের আগে থেকে, আমার অভিভাবক চলে আসছে, উনি আমাদেরকে যে সময় আন্দোলনের গল্প যদি করি তাহলে আজকে অনেক রাত হয়ে যাবে। তা আন্দোলন যেহেতু করেছি, আন্দোলন করব আমরা সত্য। আমার যার রেস্ট্রিকশনে আমরা এই আন্দোলনটা করেছিলাম তিনি আজকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদের আদর্শ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমরা কান্ডারে ছিলাম বেগম খালেদা জিয়া। উনি যেভাবে আমাদেরকে পথ দেখেছেন, ধৈর্য দেখাচ্ছেন, আপনারা শিখেন। ধৈর্যশীলকে মানুষ ভালোবাসে, এটা বুঝেন। আমাদের মধ্যে যে চঞ্চলতা বা আমাদেরকে নিয়ে যে বিএনপি ভাঙার যে গভীরতা, ষড়যন্ত্র, এগুলা কিছুই করতে পারে, কারণ আমরা জনগণের দল। বিএনপি সবসময় শক্তিশালী দল হয়ে থাকবে। আমরা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে যে কাজ করেছি, ভাইরাল এখন ধানের শীষ। এই গানটার গল্পটা ছোট্ট, এই গল্পটার মধ্যে আনন্দ আছে, গানের ছন্দের মধ্যে একটা দোলা আছে। আমরা অনেক কিছুকেই ফলো করিনি, আমরা নিজেদেরকেই ফলো করেছি। যেমন করেছিলাম দেশটা তোমার বাপের নাকি, ঠিক সেই ধরনের গানটা করেছি। আপনাদের ভালো লাগবে। আমার একটা ছোট্ট অনুরোধ আছে, গানটা রিলিজ হওয়ার পরে আপনারা সবার মোবাইলে অবশ্যই শেয়ার দেবেন এবং ভালোবাসা দেবেন, ধানের শীষের পক্ষে থাকবেন। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। এই গানের সাথে যারা জড়িত, পলাশ, তারপরে আমাদের সজীব আছে, সজীব তার সেখানে বসে আছে, ও মিউজিকে অনেক আমাকে সহযোগিতা করেছে। আমাদের সাজ্জাদ পলাশ বলেছে, বাবু ভাই গানটা দারুণ করেছেন, খালি আমি গেতে পারলাম না। কিন্তু এখানে আমরা পলাশকে দুঃখ দেবো না, কারণ পলাশ 17-এর জন্য একটা গান করবে, যেহেতু আমরা 17 নিয়ে কাজ করছি। আমরা জনাব তারেক রহমানের কাজ করতেছি, অতএব 17-এর জন্য তো একটা মাইল ফলক গান হবে ইনশাল্লাহ, ওখানে পলাশ ভাই থাকবে। পরাণ খুব পরিশ্রম করেছে। এখানে শিবাসানন্দের যে এখানে আমি মুন্নার কথা বলবো, ও অনেক আমাদেরকে সাপোর্ট করছে, মিজান আছে, রিপোর্ট আছে, সবাই। আমি সবার কাছে কৃতজ্ঞ। চলেন এইভাবে আমরা যুদ্ধ করে বাঁচতে হবে, এইভাবে গান করতে হবে। আপনারা ধানের শীষের জন্য জোরে করে একটা তালি দেন প্লিজ। ভালো থাকবেন। আমার ছোট্ট একটা অনুরোধ, যেহেতু আমার অভিভাবককে পাইছি, রিজি ভাইকে, আমরা ঢাকা 17-এর জন্য 2টা টিভিসি করেছি, যেটা আমি দেখার অনুরোধ করছি আপনাকে। 2টা টিভিসি ছোট্ট, একটা হচ্ছে 16 থেকে অনলাইন ক্লিপ, এটা অনলাইনের জন্য করেছি এবং এটা ইতিমধ্যে কোটি কোটি ভিউ হয়ে গেছে। তো আপনাকে দেখার জন্য অনুরোধ করছি। মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিগত প্রতিহিংসার জন্য নয়। TR-17 ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম দিন, ধানের শীষে ভোট দিন। 12 ফেব্রুয়ারি শুভ দিন, ধানের শীষে ভোট দিন। TR-17 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট। রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিগত প্রতিহিংসার জন্য নয়। TR-17 ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম দিন, ধানের শীষে ভোট দিন। 12 ফেব্রুয়ারি শুভ দিন, ধানের শীষে ভোট দিন। TR-17 12 ফেব্রুয়ারি শুভ দিন, ধানের শীষে ভোট। আমরা এই TR-17 নিয়ে কাজ করছি, যেহেতু আমরা ঢাকা 17-এর জন্য। আর আমাদের জাতীয় নির্বাচনের আমাদের রিজি ভাই হচ্ছে সদস্য সচিব, ওই জন্য আমরা দেখলাম যে আমরা TR-17 নিয়ে এরকম আমরা প্রায় 40টা তৈরি করেছি। তো এরকম 40টা তৈরি করার পিছনে আমাদের ক্যামেরাম্যান বাবু আছে বা আদার্স সবাই আছে। এখানে খায়ের কথা বলি, যে আজকে যে ডিজাইনগুলো করছে ছোট ভাই খায়ের অনেক কষ্ট করে। আমরা আজকে ছোট্ট একটা কথা বলি, রাত্রি ভোর 5টা পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি। অতএব রিজি ভাই যখন আমাকে বলছে আচ্ছা বাবু তুমি এটা করো, আমি রাত্রি 10টার সময় কাজ করার পরে কিন্তু এটা করেছি। তো যে আপনারা আসছেন, এই যে সহযোগিতা, এভাবেই থাকবে বাংলাদেশ, এভাবেই আমাদের
চেয়ারম্যান যেভাবে বলে যে মানুষের পাশে থাকেন, মানুষকে পাশে রাখেন, চলেন ধানের শীষের পাশে থাকি, ধানের শীষে বুকে ধারণ করি। আসসালামু আলাইকুম। ওখানে যেতে হবে, যেতে হবে না। আমি এখন আমাদের পরান আসলাম মৌসুমী চৌধুরীর কণ্ঠে যে গানটি আমরা করেছি তার উদ্বোধন করার জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির সিনিয়র যুব মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির ভাইকে অনুরোধ করছি একটু আপনি বলে দেন। বক্তব্যটা পড়ে দেবো, তাহলে প্রথম ঘোষণা করো। শরীরবৃন্দ, আমাদের শরীরবৃন্দ, আপনাদেরকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইথুন বাবু আবার সাংস্কৃতিক জগতের একটা ব্যক্তিত্ব নিঃসন্দেহে, কিন্তু আমার কাছে অত্যন্ত ছোট ভাই, একেবারে ছোটবেলা থেকে চিনি। তার প্রচেষ্টা তো আছে এবং তার প্রতিভাটাও অনন্য। বিশেষ করে আমরা যেটি কখনোই ভুলতে পারবো না, যে ভয়ঙ্কর মানে ফ্যাসিবাদী দুঃশাসন আমরা দেখেছি, এই দুঃশাসনের মধ্যে সাহস করে ওরা যে গানটি লিখেছিল এবং যে গানটি মানে গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছিল, সংগ্রামী দেশের সংগ্রামী শক্তিকে উদ্বুদ্ধ করেছে। শুধু তাই নয়, আমাদের যে ভৌগোলিক সীমানা এটাকে অতিক্রম করে পশ্চিমবাংলায় এর যে প্রভাব, এই গানের যে প্রভাব আমরা দেখেছি এবং সেখান থেকে আসাম এবং অন্যান্য জায়গাতেও তার আমরা প্রভাব আমরা দেখেছি, সেখানে গিয়েও পড়েছে এবং সেখানে এই গানটি গাওয়ার জন্য অনেককে সরকারি নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু এর যে আবেদন, এই আবেদনটা এত তীব্র ছিল যে আলটিমেটলি একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছিল। তো সেই মানে গৌরবের জায়গাটি অবশ্যই আমি বলবো যে সেটি ইথুন বাবু এবং তার যে শিল্পী মৌসুমী আছে কিনা জানি না, ও আচ্ছা তুমি আছে, ঠিক আছে, হ্যাঁ পড়ানো আছে, এরা মিলেই এই বড় ধরনের কাণ্ডটি করেছে। কারণ একটি রাজনৈতিক সংগ্রামের মানে অগ্রবাহিনী হচ্ছে সাংস্কৃতিক কর্মীরা, এবং এই সাংস্কৃতিক কর্মীরা যে আন্দোলনের অগ্রভাগে থাকে, সেই আন্দোলন বিজয়ের সিংহদুয়ারের সামনে পৌঁছতে সক্ষম হয়। আজকে কি বলে যে ইথুন বাবু, মৌসুমী, আরো সবাই মিলে আবার এখানে রিজিয়া পারভিন আছে, সেও বেচারি অনেক ইয়ে করেছে, অনেক সংগ্রাম আন্দোলনের সাথে জিরো এবং সেন দৃষ্টিতেও করেছে। শিবা শানু আছে, মনির খান, সেও নানাভাবে সেই সময় ইয়ে হয়েছে, ঝামেলার মধ্যে পড়েছে। তো যাই হোক, এরা আজকে আবার মোটামুটি দাঁড়াতে পেরেছে, এসেছে। আর লিপির বাসায় তো কতবার যে গোপনে গিয়ে আমাকে খেতে হয়েছে, হ্যাঁ, দুপুরে রাত্রে চুপে চাপে গেছি। ওর বড় ভাই হচ্ছে আমার বন্ধু, সেই গুলশানের বাসায় গিয়ে চুপে চাপে খেয়ে আসতে পেরেছি। তো যাই হোক, সব মিলিয়ে আমি মনে করি যে ওদের হাত দিয়ে যেটা হবে, ইথুন বাবুর নেতৃত্বে ওদের হাত দিয়ে যেটা হবে, সেটা খুবই উৎকৃষ্ট জিনিস হবে। আমি যতটুকু দেখছিলাম তাতেই মনে হয়েছে যে ধানের শীষ যে প্রতীকটা আমাদের মধ্যে এক ধরনের আবেগ তৈরি করে, সেই ধরনের আবেগের জায়গাটি আমার মনে হয় যে সে এই গানটির মধ্যে সে তুলে ধরতে সক্ষম হবে। কারণ 1-2 লাইন যতটুকু দেখলাম তাতেই আমার মনে হচ্ছে, কারণ এটাকেই প্রমিনেন্টে নিয়ে এসছে। আমি সবারই কল্যাণ কামনা করছি যারা সংশ্লিষ্ট হয়েছেন। হ্যাঁ, আচ্ছা, আমি যে গানটি তৈরি করেছে তারা, আমি সেই গানটির শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। শোনার পরে আপনাকে বলতে হবে যে গানটা কেমন হয়েছে। আগে তো বলে বসুন সবাই, লাইটটা একটু নিভিয়ে দেন, লাইটটা একটু নিভিয়ে দেন, লাইটগুলো একটু নিভান, টোটাল লাইটটা নিভান। সাউন্ডটা ফুল দাও, সাউন্ডটা ঠিক করে দাও, উপরে দাও। দেন ছাড়েন।
আরেকবার শুনবো। এই গানটা আমরা তৈরি করেছি মাত্র 2 দিনে। এখানে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানির কাছে, কারণ মাসুমা তানি আমাদেরকে যেভাবে হেল্প করছে, কৃতজ্ঞতা আমি তার কাছে এটার জন্য অনেক। মাসুমা তানির জন্য একটু জোরে তালি দেন। এবং এখানে যারা আমাদের সাথে কাজ করছে সবাই খুব সুন্দরভাবে কাজ করেছে। আমরা গানটাকে কিন্তু একটু অন্যরকম ভাবে নিয়ে আসছি, এটা এখন আপনারা বুঝতে পারবেন, কারণ আমরা একটা আনন্দমুখর পরিস্থিতির মধ্যে আছি বিধায় আমরা এই গানটা এইভাবেই তৈরি করেছি। আশা করছি আপনারা সবাই এই গানটার সাথে যখন ছাড়া হবে, আমাদের ন্যাশনাল চ্যানেলগুলোতে ছাড়া হবে, সব কিছু ছাড়া হবে, তো আমরা এই গানটার অনুভূতির জন্য আজকে যে এখানে আমরা জাস্ট খুবই ছোট্ট করে সবার কাছ থেকে একটু শুনবো, তারপর আমরা আমাদের আজকে প্রধান অতিথি এবং আমাদের উদ্বোধক রিজুয়ার কাছ থেকে দুটো কথা শুনে আমাদের অনুষ্ঠান শেষ করবো। আমি চাচ্ছি আমাদের আজকের যে এই ক্লাবের জন্য যারা আমাকে যে সম্পূর্ণভাবে হেল্প করছে, আমার বন্ধু, আমার বোন, আমি শাহরিয়ার লিপিকে একটু ডাকছি, সেটাতে দুটো কথা বলি। শাহরিয়ার লিপি, এই গানটা নিয়ে জাস্ট দুটো কথা বলতে হবে, তোমার কাছে কৃতজ্ঞ। বেশি কিছু বলবো না, শুধু বলবো যে এই গানটা যে আমার বন্ধু ইতুল বাবু কথা শুনে দেখাতে আর কণ্ঠসঙ্গীতে
পরাণ, মৌসুমী, সবার কম্বিনেশন যে গানটা হয়েছে এটা একটা রেভলিউশনারি সং। এবং আমার এই গানটা শুনে আমি ঠিক আপনারা সবাই জানেন যে জামাইকান একটা সিঙ্গার ছিলেন বব মার্লে, ও খুব রেভলিউশন সং করতেন এবং ওর গানে পুরা দেশবাসী কিন্তু আন্দোলিত হয়ে গিয়েছিল, তারা পুরা দেশটাকে তারা চেঞ্জ করে দিয়েছিল। আমার মনে হয় যে এই গানে সেরকমই একটা মেসেজ আছে যে আমরা আসলেই সবাই আমরা দেশের পক্ষে কাজ করি এবং আমাদের অলরেডি নির্বাচিত আমাদের যে নেতা তারেক রহমান আছেন এবং উনার যে আদর্শ, উনি যেসব কথা বলে গেছেন সেই আদর্শে সামনে রেখে এই গানটাকে আমার মনে হয় ইথুন বাবু লিখেছেন। চলুন আমরা সবাই ধানের শীষে জয় জয়কার হোক, আমরা ধানের শীষ সবাই মিলে ভোট দিই। আর আপনারা সবাই ভালো থাকবেন এবং বাবু এবং মৌসুমী পরাণ আহসানের জন্য আমরা আরেকবার একটু তালি দিই। আপনি সুন্দর একটা গান দিয়েছি, তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবং সামনে বলতে আমার আসলে একটু আমি হেজিটেট করছিলাম, সামনে আমার বড় ভাই বসে আছেন রিজভি আহমেদ ভাইয়া, ওনাকে দেখে আসলে আমি খুব একটু নস্টালজিক হয়ে যাই। ওনার সাথে আমার অনেক আমাদের পারিবারিক সম্পর্ক এবং অনেক আমাদের মেমোরিজ আছে। ভাইয়া থ্যাংক ইউ, আপনি এসেছেন এই প্রোগ্রামে, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার বড় বোন, উনি লন্ডনে থাকেন, উনি মহিলা দলের সাধারণ সম্পাদক লন্ডন। আমি আঞ্জনা আলম আপাকে 2 মিনিট একটু কথা বলার জন্য ডাকছি। অঞ্জনা আলম, সরি, আমি আঞ্জনাই বলি। ধন্যবাদ ইথুন বাবুকে, খুবই সুন্দর একটা প্রোগ্রাম করেছে। আসলে আমরা সবসময় লন্ডন থেকে দেখতাম যে ওর গানগুলো, আমাদের লিডারও খুব পছন্দ করতো ইথুন আর মৌসুমীর গানগুলো। আমি আজকে ওর প্রোগ্রামে এসে নিজেকে ধন্য মনে করতেছি, সাথে রিজি ভাই আছে, মনির ভাই আছে, সবাই আছে। তো ধন্যবাদ সবাইকে। আমাদের জাতীয়বাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা আমাদের রুবি আপাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এর আগে আমরা একটা বেগম জিয়ার উপরে গান করেছিলাম, ওনার লেখাতে। গানটাতে কণ্ঠ দিয়েছিলেন পরাণ এবং মৌসুমী। ধন্যবাদ ইথুন বাবু ভাইকে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মোড়ক উন্মোচন ভাইরাল এখন ধানের শীষ, সম্মানিত প্রধান অতিথি এবং আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সুধী এবং সাংবাদিক বৃন্দ যারা আছেন, সম্মানিত সকলকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি খুবই অভিভূত আমাদের ইথুন বাবু ভাই এবং ওনার টিম, মৌসুমী এবং পরাণ, ওদের যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের যে হৃদয় তৈরি করেছে জনতার মাঝে, জনতার ঢেউ সৃষ্টি করেছে। এই জনতার ঢেউ আমরা দেখেছি 5ই আগস্ট, সেই জনতার ঢেউ জনতার ঢাল হিসাবে রূপান্তরিত হয়ে এই অবৈধ স্বৈরাচারী খুনি হাসিনাকে বিদায় করতে জনতার কাতারে বাধ্য হয়েছে। তার জন্য এই মৌসুমী পরাণ এবং ইথুন ভাইকে সবার পক্ষ থেকে একটু করতালির মাধ্যমে একটু দিয়ে যান। আর 2024 সালের 1 জুলাই মুক্তি চাই একটি গান, আমার কথায় একটি গান আমাদের ইথুন বাবুর সুরে, মৌসুমী পরাণ এবং রোজেন ওনাদের সুরে একটি গান খুবই ভাইরাল হয়েছিল। সেই গানটি তারুণ্যের সমাবেশে খুব বেড়েছে, ওইটাও খুব সারা বাংলাদেশ তথা বিশ্বের মাঝে খুব সমাদৃত হয়েছে। জনতার মাঝে আন্দোলনের যে স্পিড তৈরি হয়েছে, সেই স্পিড আমরা চাই এই সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে এই ডাসার সর্ব সময় সচল থাকুক
এবং এই আমাদের আগ্রাসনকে রুখে দাঁড়াতে হবে, রুখে দিতে হবে। জনতার মাঝে জনতাকে সঙ্গে নিয়ে এই কাজ চলবে। সবার জন্য শুভকামনা। আজকের এই গানটি বাংলাদেশের মানুষের হৃদয়ে যে হৃদয়ন্ত্রী তৈরি করবে। আসলেই ভাইরাল এখন ধানের শীষে রূপান্তরিত হয়ে ইনশাআল্লাহ আমাদের জনাব তারেক রহমানের 17 আসন তথা সারা বাংলাদেশে এই জনতার ঢেউ সৃষ্টি হবে। ধানের শীষে ভোট দিন, আমাদের ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন এবং আগামীর বাংলাদেশ যে আই হ্যাভ এ প্ল্যান কে বাংলাদেশে কার্যকর করার জন্য সবার দোয়া চাই। ভাইরাল হোক আবারও ধানের শীষ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমাদের শক্তি অভিনেতা চলচ্চিত্র এবং নাটকের উনি আমার নিকটতম আত্মীয়, আমার বোনের একমাত্র জামাই আব্দুল আজিজকে জাস্ট গান দিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজিজ ভাই। আমার খুব আনন্দ যে আমার শ্বশুরের বোনের ছোট ভাই, না না আমি সারা সময় বললি তার জন্য আমার আর এক ছোট ভাই বসে আছে, তো ওর সঙ্গে আর কি বলবো, ছোট ভাই দিদি বসে আছে, অনেকে বসে আছেন। তো এই গানটা আসলে গান নয়, একটা আগুনের ফুলকি মনে হলো আমার কাছে। মনে হলো সারা দেশ নেচে উঠবে, গেয়ে উঠবে এবং হাতটা প্রসারিত করবে ধানের শীষের মধ্যে। সবাইকে শুভেচ্ছা। আমাদের মধ্যে আমাদের বাংলাদেশ টেলিভিশনের জিএম পবন ভাই আছেন। ওনাকে জাস্ট গান নিয়ে বলতে হলো, কারণ উনি গানের লোক। গান উনি রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে হাম নাচ সবই শুনে। এই গানটা কেমন লাগছে ওনার কাছে অনুভূতিটা জানি। আসেন পবন ভাই। আমি এই সুযোগে একটু আমার দুটো অভিজ্ঞতার কথা বলি। গানটা সম্পর্কে বলছি। আমরা সবাই ম্যাডামের সাথে 2005-এ বিদেশে যাচ্ছিলাম। তো প্লেনে উনি ডাক দিচ্ছে, আমার সাথে কারা যাচ্ছ? প্রেস সেক্রেটারি তাজুল ভাইকে বললো যে ওদের সাথে আমাকে একটু দেখা করো, ওকে ডাকলো ওদেরকে। আমি অবাক হয়ে যাই, একজন কত বড় দেশপ্রেমিক বেগম জিয়া, মহাত্মা বেগম জিয়া, উনি বলতেছে আমেরিকানরা এখন ভিসা দিচ্ছে না, তোমরা কারা কারা এক চান্সে ভিসা পেয়েছো? তো আমরা কয়েকজন হাত তুললাম, কারা পাও নাই? তো 3 জন হাত তুললো, তারা ভিসা পায়নি। ম্যাডাম বললো তোমাদের জন্য আমি 2 বার হ্যারিকে লিখেছি। হ্যারি দিলেন হ্যারিকে টমাস, আমেরিকান অ্যাম্বাসেডর। তো উনি বললো তোমাদের জন্য আমি 2 বার হ্যারিকে লিখেছি, সুতরাং তোমরা একটা দেশে যাচ্ছ, আমেরিকার মতো দেশে, সম্মানের সাথে যাবে। আমার টিমে কতজন আছে? তো আমরা বললাম 22 জন। ঠিক মতো আমরা 23 জন আবার সুন্দর করে ফিরে আসবো। কেমন? এই হলো বেগম জিয়া। আমি এই অনুভূতিটার কথা অনেকদিন পর বলবো, যে কত বড় দেশপ্রেমিক মানুষ এবং ওয়াদা করাচ্ছে আমাদের, আমরা যাতে সুন্দর মতো দেশে ফিরে আসি, কেউ যাতে চুরি করে না থাকি। 2, আমাদের এখনকার চেয়ারম্যান, আমরা ওনার সাথে 2004 থেকে ঘুরতেছি প্রতিনিধি সম্মেলনে, ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে। ডিসপ্লে মনে আছে আমাদের প্রথম প্রোগ্রামটা ছিল ঠাকুরগাঁতে। ঠাকুরগাঁ দিয়ে শুরু হয়ে শেষ হলো 22টা প্রোগ্রাম। তো শেষ হলো, এখন উনি আমাদেরকে খাওয়াবে একবেলা। আমাদের চেয়ারম্যান আমাদের অপু এবং বকুল, তখনকার এপিএস, এখনো সাথে আছে না। এবং তো ওনারা বললো আমাদেরকে বনানী একটা হোটেলে বললো যে দেখি একদম সিমসাম একটা হোটেল, গুলশান 2 এর মোড়ে,
খাওয়ানোর মধ্যে আমাদের মধ্যে একজন দুষ্ট সাংবাদিক সে থেকে বললো, ভাইয়া আমরা না আপনার সাথে একটু বিদেশে যেতে চাই। বিদেশে 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 মানে বুঝলাম না আমি কি বলছো, আপনার সাথে একটু বিদেশে ঘুরতে চাই। আমার সাথে বিদেশে ঘুরবা মানে কয় না, এই নেতা নেত্রীদের সাথে তো কত ঘুরে, আপনার সাথে একটু আমরা ঘুরতে চাই। আমার এত টাকা কই, আমি তোমাদেরকে নিয়ে বিদেশ ঘুরবো মানে কি বলো? তোমরা এই 20-22 জনকে নিয়ে আমি কিভাবে যাবো? এত টাকা কোথায় পাবো আমি? দিস ইজ তারেক রহমান। অথচ কি মজার ঘটনা, সেই সময়ই একদিন আমার বাসার কোনায়, সোবানবাগের কোনায় দাঁড়িয়ে আছি, এনবিআর এর চেয়ারম্যান বদিউর রহমান সাহেব পেপার দেখতেছে, তা আমিও দেখতেছি পেপারে লিখছে কাঁচামরিচের কেজি 400 টাকা, কাঁচামরিচের এই ব্যবসার পিছে তারেক রহমান জড়িত। আমি এই 3টা ঘটনা বললাম এই কারণে, তারেক রহমানকে কোথায় নামিয়েছে, আর তারেক রহমান আমাদেরকে স্বীকারোক্তি বলতেছে যে তোমাদের এতজনকে নিয়ে আমি কিভাবে বিদেশে ঘুরে আসবো, এত টাকা কই পাবো। 18,000 কোটি টাকা তারেক রহমান সাহেব বিদেশে নিয়ে গেছে, জানি না এখন ফেরার সময় কত টাকা নিয়ে ফিরছে। এইসব মিডিয়া ট্রায়াল হয়েছে এই নেতার উপরে। দেশের মানুষকে বোঝাতে হবে মিথ্যা প্রবঞ্চনা, ওই কি বেহেশতের টিকিট আর ওই প্রযোগের এইসব বলে যাতে আর মিথ্যা ভাবে এদেশের মানুষকে আর বঞ্চিত করতে না পারে, প্রতারণা করতে না পারে। আমরা প্রত্যেকের জায়গা থেকে সততা এবং সত্যের পক্ষে দাঁড়াবো। এই ওয়াদা আমি যেমন করছি, আমার বন্ধুরা আপনারা সবাই করবেন। আর এই গানটা খুবই সুন্দর হয়েছে, এবং ওই যে আজিজ ভাই বললেন যে ঝিলিক মারবে, ইনশাআল্লাহ ঝিলিক মারবে। আমাদের সিনিয়র ভাই, ওনাকে বললাম কালকে শুটিং আছে, লুঙ্গি আর গেঞ্জি নিয়ে আসবেন। উনি বলছে আমাকে লুঙ্গি গেঞ্জি কি হবে, তো উনি শুটিংয়ে আসছে, শুটিংয়ে রীতিমতো লুঙ্গি আর গেঞ্জি নিয়ে আসছে। উনি আমাদের যুগ্ম আহ্বায়ক রবিক ভাই, প্লিজ এখন চেষ্টা করুন। যাই নির্বাচনের কর্মকাণ্ড নিয়ে আমরা ব্যস্ত, সাংস্কৃতিক কর্মকাণ্ড সংগঠক হিসাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড করার পাশাপাশি নির্বাচনের যে জোয়ার, উচ্ছ্বাস, উদ্দীপনা, এর মধ্যে দীর্ঘ প্রায় 40 বছর পর আমি অভিনয়তে উদ্বুদ্ধ করে দিল ইতুল বাবু। আমি একজন কৃষকের, যে কৃষকটা দেখতে পাবেন, হয়তো চিনেছেন অনেকে, সেই কৃষকের চরিত্রে অভিনয় করা উদ্বুদ্ধ হয়ে ইতুল বাবুনের প্রেরণা, সুতরাং ইতুল বাবুর গান সবসময় ভালো, সবসময় অনুপ্রাণিত করে, এবং আন্দোলন সংগ্রামে তার গান আমাদের আন্দোলনকে শানিত করেছে, অনুপ্রাণিত করেছে। সুতরাং ইতুল বাবুকে নিয়ে আমি চাষার হিসাবে আর কোনো কিছু বলতে নাই, সেটা সবাই বেশি বেশি করে লাইক দিবেন এবং এটাকে শেয়ার করবেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আরেকটা ভাই আমার সাথে প্রতি রাতে প্রায় অনেক কথা হয়, টেলিফোনে অনেক কথা হয়, এবং আমাকে বলে যে বাবু ভাই নির্বাচনের গানে কি হবে। তাই আমি বললাম যে নির্বাচনের গান তো আমাদের মতো করে আমরা করছি। তো গতকাল রাত্রেও আমি তখন তাকে পাঠালাম কার্ডটা, তরিকুল ইসলাম, আমার ডাক নাম হচ্ছে তেনজিন। তো আমি ওনাকে বললাম ভাই আপনাকে দাওয়াত করছি, আপনি কিন্তু আসবেন, কারণ দেশও নাচবে, আপনিও নাচবেন, আপনাকে তো কিছু বলতে হবে। তেনজিন ভাই আসেন, 2 লাইন। অন্যতম আসসালামু আলাইকুম। আমি ইথুন ভাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, বাংলাদেশে যখন গভীর আন্দোলনে আচ্ছন্ন ছিলেন, তখন আমি ওনাকে বললাম 47-এ ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম মেয়ের লেখা অনেক গান, সেদিন উনি জাতীয় কবি হয়েছেন। ঠিক তেমনি করে এই হাসিনা বিরোধী আন্দোলনে তার যে ভূমিকা, তার যে লেখা এবং গানের মধ্যে দিয়ে বাংলাদেশের যে এক বিপ্লব গঠিত হয়েছে, তার লেখা এবং গানের মধ্যে দিয়ে কিন্তু আজকে হাসিনা পতনের অনেক বড় ভূমিকা ছিল।
কারণ আমি একটা ছোট্ট ঘটনা বলি। 2018 সালে আমাকে পুলিশ, আমি গাড়িতে করে যাচ্ছিলাম একদিকে, পুলিশ আমাকে গ্রেফতার করার পরে 6 থেকে 7টা মোটরসাইকেল এসে পুলিশের গাড়িতে হামলা করে। তা আমি আমার জীবনের আশা ছেড়ে দিয়েছি, কারণ যখন সন্ত্রাসীরা পুলিশের গাড়িতে হামলা করে, পুলিশ ওই গাড়িগুলি চারদিকে ছুটে চলে যায়। পুলিশের গাড়িটা এমন স্পিডে যাচ্ছে, তখন আমি অনেকটা জীবনের আশা ছেড়ে দিয়ে আমি এক ধরনের ব্ল্যাঙ্ক হয়ে গেছি। কথাটা বলার একটি কারণ আছে। ব্ল্যাঙ্ক হয়ে গিয়ে যখন থানার সামনে আসছে, অনেক পুলিশ মানুষজন সব সারা দিয়েছে, পুলিশ রুমটা একটা রুম, অন্ধকার রুমের ভিতরে আমাকে ঢুকে দিল। তা আমি আশা ছেড়ে দিয়েছি, তখন তো গুম হচ্ছে, খুন হচ্ছে, মেরে ফেলছে। ঠিক তেমনি করে আজকের যে পরাণ আর মৌসুমী আর ইথুন বাবু আজকে এখানে বেঁচে বসে আছে, এটা আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আমাদের মাঝে আসছেন, আমাদের অনেকে আসছেন, তো আমরা ডাকবো তাদেরকে এবং পরিচয় বলবো। তো একটা অনেক অনুরোধ আসছে যে তারা গানটা দেখেনি, তো একবার ছোট্ট করে গানটা দেখে দিন, প্লিজ লাইট অফ করেন, একবার গানটা দেখে দিই, তাহলে ওনার অনুভূতি বুঝবে, প্লিজ। এইদিকে লাইট অফ, লাইট অফ। এই টেবিলে সাফ করো আগে, যারা গান দেখেনি তাদের জন্য। টেবিলে একটু নামাই দিবি। লাইট জ্বালান। আমরা স্টেজে যাচ্ছি আমাদের আলমনা মিনু আপাকে জাস্ট 1 মিনিটে এই গান সম্বন্ধে কিছু বলার জন্য। আলমনা মিনু।
আচ্ছা, আমাদের চা চক্র নাস্তা কোনো এখানে আছে, যারা মনে করবেন ওখানে গিয়ে খাবেন বা বসে থেকে খাবেন, খেতে পারেন। আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাসদের এবং যারা দেশকে ভালোবাসেন, সবার আগে বাংলাদেশ, তাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। অসাধারণ একটি নির্বাচনী গান হয়েছে। আমি ভীষণ আনন্দিত, আপ্লুত। সারা দেশের আমার মনে হয় ইয়াং জেনারেশন এবং ওল্ড জেনারেশন, মাঝবয়সী, অল্প বয়সী, স্কুল কলেজ, সবাই মানে যারা দেশকে ভালোবাসে, আমার মনে হয় এই গানটাতে উদ্বুদ্ধ হয়ে তারা এত সুন্দর একটা পরিচ্ছন্ন মিউজিক ভিডিও, মানে কালার, তারপরে সবার উচ্ছ্বাস, ছেলে মেয়েদের নাচ, মৌসুমী গান, পরাণের গলা, ও মাই গড। আর ইথুন বাবু তো মানেই হলো হিট। অনেক শুভকামনা রইল। ইনশাআল্লাহ আল্লাহর কাছে অনেক প্রার্থনা করি যে সুন্দর একটি দেশ গড়বো আমরা সবাই মিলে, সবার আগে বাংলাদেশ। ইথুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি একটা অসাধারণ গান করার জন্য। ইথুন বাবু মানেই কিন্তু হিট, কারণ তার উপর আল্লাহর একটা অন্যরকম রহমত আছে। মনটা অনেক ফ্রেশ, গানটাও অনেক ফ্রেশ, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মাঝে উপস্থিত আছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ইসলাম ভাই। ইসলাম ভাই 2 মিনিটে শেষ করেন, কেউ আসেন, আপনাকে আসার জন্য ধন্যবাদ। আমাদের ভাইটা অনেক লক্ষ্মী ভাই, উনি নজরুল গবেষণা করে, আমাদেরকে নিয়ে কম গবেষণা করে, আমাদের সাথে থাকে, কিন্তু ভাইটা অনেক লক্ষ্মী। থ্যাংক ইউ। ইথন বাবুকে নিয়ে গবেষণা করা খুব কঠিন, কারণ এক এক সময় এক এক রকম, এই ভালো, এই খারাপ, এই চিল্লাচিল্লি, এই শান্ত, মানে নদীর মতো। কিন্তু গান খুব স্পিডি, দুর্দান্ত হয়েছে এই মিউজিক ভিডিও। অনেক প্রতীক পূরণ হয়ে গেছে, কিন্তু ধানের শীষ কোনোদিন পূরণ হবে না। এবং ধানের শীষ নিয়ে শুধু নির্বাচন না, নির্বাচনের আগে পরে যে ব্র্যান্ডিং করার যে কৌশল, এই গান আমরা যে মিথুন বাবু, পরাণ এবং মৌসুমীর কাছ থেকে পেলাম, এবং যারা এই গানের সঙ্গে যুক্ত ছিলেন, এটি অসাধারণ। এখানে কোথাও এডিটিং করার আর কোনো জায়গা নেই, এত মানে নিখুঁত, এত সুন্দর। মিথুন বাবু, পরাণ এবং মৌসুমীকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তারা জাতীয়তাবাদী শক্তির পতাকা তলে দাঁড়িয়ে সাহসের সঙ্গে আগে যেরকম কাজ করেছে এখনো করছে। তাদের কাছে নতুন যে গানটি আমরা শুনবো বিজয়ের পরে, সেই গানটি আরো সুন্দর হবে। ধন্যবাদ। ধন্যবাদ। এবার চলে আসি আমাদের পরানা হাসান। 2 মিনিট গানের অনুভূতি, গান করার অনুভূতি এবং তার মনের ব্যক্ত। আসসালামু আলাইকুম। আমি গান নিয়ে কথা বলার আগে একটু একটা বিষয় একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে অনেকেই বলেন কিছুদিন আগে একটা স্টুডিওতে আমি গানে ভয়েস দিতে গিয়েছিলাম, তো যে কোনো একজন পেশার সাংবাদিক, তো ওইটা উনি আমাকে বলেছেন যে কথাগুলো বললেন আর কি, কি খবর, কেমন চলছে সবকিছু। তো উনি বললেন যে আমাদের লিডার তারেক রহমান সাহেবের কথা হয়েছিল। তখন উনি বললেন যে আসলে তারেক রহমান সাহেব সেই আগের তারেক রহমান আর এই তারেক রহমান আগের মানে আকাশ পাতাল পার্থক্য। তখন আমি তাকে বললাম যে এক্সকিউজ মি ভাই, আপনার এই কথার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি। বললো যে কি সেটা? তাই বললো যে অনেকেই বলতেছে, হয়তো যারা বলতেছে তাদের ইন্টেনশন খারাপ, আমি সেটা বলতেছিলাম, কিন্তু তারা আমাকে আপ্লুত হয়ে বলতেছেন যে সেই তারেক রহমান আর এই তারেক রহমান এক না। তো এইটা বলতে গিয়ে দেখা গেছে যে আমাদের চেয়ারম্যান সাহেবের উপরে যে কালিমাল লেপন করার অপচেষ্টা হয়েছিল, তাহলে আমরা এক ধরনের সেটাকে মনের অজান্তেই সেটাকে আমরা স্বীকৃতি দিয়ে দিচ্ছি। তো কি করেছিল সেই তারেক রহমান? পবন ভাই বলেছিলেন তার কিছু কথা, তো তিনি কি করেছিলেন একটা কি প্রমাণিত হয়েছে? সো এটা একদমই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা, অপচেষ্টা আর কি। সো আমরা এটা সোচ্চার থাকি, কেউ যেন এই কথা আমাদের সামনে বলে মানে স্পেস না পায় যে সেই তারেক রহমান আর এই তারেক রহমান নাই। হ্যাঁ, ওই সময়
তিনি বয়স তরুণ ছিলেন, বয়স কম ছিল। সো এইসব প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য যে দিন যত যাবে বয়স যত বাড়বে আস্তে আস্তে জ্ঞান অভিজ্ঞতা বাড়বে, সেটা ঠিক আছে অবশ্যই। বাট তারেক রহমান মানে সবসময় আমাদের জন্য তরুণের অহংকার, আমাদের জন্য আইডল, আদর্শের প্রতীক। আর গান নিয়ে বলতে গেলে দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমি জাস্টিসের সাথে জড়িত আছি মোটামুটি 9-10 সাল থেকে, তখন থেকে কাজ করে যাচ্ছি। আর আমাদের যে পিক টাইম 2022 সালে, সেখান থেকে আমরা নতুন উদ্যমে আমরা কাজ শুরু করি। আমরা মৌসুমীকে পাই, আমরা আমাদের সবচেয়ে সাহসী, সবাই আমরা চেষ্টা করেছি সাহসী গান, বাট ও আলোচিত হয়েছে, আলোকিত হয়েছে। প্রত্যেকটা গানে ছিলাম, এবং দেশটা তোমার পাবেন নাকি গানেও কিন্তু গান যখন লেখা হয়, সুর করা হয়, গানের সঙ্গীত করা হয়, বা গুরু কিন্তু আমাকে সেই অ্যাক্সেসটা বা এটা দিয়েছেন গান করার সময়, যে এই গানটার লাইনটা কেমন হয়েছে, ঠিক আছে কিনা, বা তোর কিছু বলার আছে কিনা। তা আমি ওনার শিষ্য ছেলের মতো, সো আমি ক্ষুদ্র জ্ঞানী, আমি যতটুকু ওনাকে বলার চেষ্টা করেছি যে এই লাইনটা একটু এরকম হয়তো ভালো হইতো, উনি সাদরে সেটা গ্রহণ করেছেন। এটাও কিন্তু একটা গণতান্ত্রিক মনোভাব। হ্যাঁ, আমি ছোট হলেও উনি আমাকে ই করেছেন, সেই আটা দিয়েছেন। যাই হোক, প্রত্যেকটা গানে এবং দেশটা তোমার বাপের নাকি গানের পিছনের যে কোরাস ভয়েস গুলা, প্রত্যেকটা স্টেজে আমরা খেয়াল করে দেখবেন, আমরা সবাই ছিলাম, আমাদের মন্না ভাই, শিবাসর ভাই, আমার গৌরীতুল বাবু, সবারই ছিল, সবারই এখানে ইনভলভমেন্ট ছিল। আর এই গানটা নিয়ে আমরা খুবই শর্ট টাইমে গানটা করেছি। তবে হ্যাঁ, এই গানের কনসেপ্টটা কিন্তু আমার গুরু ইতুল বাবু তিনি আমার গুরু দেখে বলছিলেন, উনি একটু সময়ের চেয়ে এগিয়ে থাকার চেষ্টা করেন, এবং এই ধরনের একটা কিছু করবেন উনি প্ল্যান করেছিলেন আজ থেকে 2.5 থেকে 3 মাস আগে আমাকে বলেছিলেন। এখন ভিতরে ভিতরে উনি কবে প্ল্যান করেছিলেন সেটা তো তখন প্ল্যান করেছিলেন, বা বিভিন্ন কার্যক্রমের কারণে এটা করা হয়নি। হুট করে আমরা গত এই 3 দিনে গানটা করেছি। এখানে সবাই সহযোগিতা করেছেন, আমাদের ছোট ভাই সজীব খুব ভালো মিউজিক করেছে, সাপোর্ট দিয়েছে। আর যেহেতু আমাদের নিজেদের গাওয়া গান, আমি বলতে চাচ্ছি না যে গানটা কেমন হয়েছে, এটা আপনার বিচার আপনারাই করবেন। বাট আমরা আগামীতে আমাদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো, এটাই হতো আমাদের প্রত্যাশা এবং সফল। তারেক রহমান এমন একটা জিনিস যাকে হিংসা করার মতো ব্যাপার আছে, কারণ ওনাকে দেখলে সবার হিংসা হতেই পারে। ওরা বেহেশতের টিকিট দিক আর যাত্রী টিকিট দিক, টিকিটগুলো নিতে গেলে যেমন একজনে বলেছিল যে কিছুক্ষণ আগে যে বেহেশতের টিকিট ঢুকতে গেলে কিন্তু টিকিট চেক করবে কিন্তু বিএনপির লোকজন। হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে আপনারা যতই যাই কিছু করেন, আপনারা বিকাশ দা ডাকেন, বিকাশ দেন, যাই করেন, আমরা অন্য জিনিস। কারণ তারেক রহমান হচ্ছে সোনার আংটি, দেখা হলেও সোনার আংটি, জ্বললেও সোনার আংটি। আমরা তারই দল করি, কারণ তার বাবার নাম শেখ প্রেসিডেন্ট জিয়া রহমান, তার মা ছিলেন আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। আসছে আমাদের কাছে মৌসুমী, শুনলেই আম্মাজানের কাছে চতুর্থারে 2টা কথা। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। সময় সংকীর্ণ, স্পেসিফিক ভাবে কারো নাম নেওয়া আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো গানের বিষয়ে যদি বলতে যাই তাহলে অনেক কথাই আসবে, তো আমরা ছোট করে কিছু কথা বলতে চাই। যখন 2022 সালে ফার্স্ট আন্দোলনে আমি আসলাম, অর্থাৎ বিএনপির আন্দোলনের যে সমাবেশ শুরু হয় রাজশাহী থেকে, সেখানে আমরা সবাই ছিলাম, গুরু ইথন বাবু, মুন্না ভাই, শিবা ভাই, পরাণ ভাই, এছাড়া আরও আমাদের মিউজিশিয়ান ভাইরাও ছিলেন, রিপন ভাই ছিলেন, মিজান ভাই ছিলেন। সবার কথাই বলছি, কারণ শুরু থেকেই আমরা একসঙ্গে কাজ করেছি, কাউকে ফেলে দেওয়ার মতো নয়। আর আমরা কখনো চাইনি, বিশেষ করে এটা আমাদের গুরু ইথন বাবুর নেতৃত্ব বলতে পারেন, বা উনি আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে যেটাই করি না কেন জীবনে, একসাথে যদি আমরা যে কোনো কাজ করতে পারি সেটা সফলতা অবশ্যই আমরা অর্জন করব। এবং সেই জায়গা থেকে চিন্তা করলে দেখা যায় যে সত্যি আমরা কিন্তু সফল, আর কিছুটা পথ বাকি আছে। এই বিশ্বাসটুকু রাখি, এই কিছুটা পথও আমরা খুব ভালোভাবে উত্তীর্ণ হব ইনশাল্লাহ। এর মাঝেও কিছু কথা রয়ে যায়,
যেমনটা দেখা যায় প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ আমরা করেছি। যেহেতু আমরা আমাদের আন্দোলন নিয়ে গানগুলো ছিল, সেই আপনার দেশটা তোমার বাপের নাকি, কাউয়া কাদের মিয়া, তোমার চেয়ার ভেঙে যাচ্ছে তুমি দেখছো, আমি মেজর জিয়ার কথা বলছি, ভোটের বাক্সে লাথি মারি। তারপর যেমন হচ্ছে 2024-এর 7 জানুয়ারি যখন নির্বাচন হলো, একেবারে কোনো দল ছাড়া নিজেরাই ভোট দিতেন রাতে। হ্যাঁ, দিনের ভোট রাতে হতো, যেখানে কোনো কিছু ছিল না। তাহলে সেই জায়গা থেকে দেখা যায় আমার দাদা, আমি ওনাকে দাদা বলেই রাখি এবং বাবাও বলি, সবাই জানেন, আবারও বলছি, দাদা কিন্তু ওই দিনগুলোর আগে এই গানগুলো লিখেছিলেন। আপনারা দেখবেন গানগুলো কিন্তু 2022-2023-এ লেখা হয়েছিল এবং রেকর্ড হয়েছিল। বাট 2024 7 জানুয়ারি নির্বাচন হওয়ার পর এই গানগুলো কাজে লেগেছিল। এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল ব্যাপার আমার কাছে মনে হয়েছে, যেহেতু গানগুলোতে আমি ভয়েস দিয়েছি, করণ ভাই ভয়েস দিয়েছে, আমার গুরু ইথুন বাবুও ভয়েস ছিল, এবং সেই সাথে আমাদের আরো একজন ভাই ছিলেন রোজেন ভাই, ওনারও ভয়েস ছিল। তো সেই জায়গা থেকে এটা চিন্তা করলে আমরা দেখতে পাই ভালো লাগার যে বিষয়টা, যে আগে যে কথাগুলো দাদা গানের মধ্য দিয়ে রেকর্ড করেছিলেন, প্রত্যেকটা গান একদম পর্যায়ক্রমে লেগে গেছিল। যখন 5 আগস্টে উনি এই দেশ ছেড়ে পালিয়ে যান, তখন কিন্তু একটা গান একদম খুব ভালোভাবে লেগে গিয়েছিল। ভেবে দেখেছো কি, মারলে নিজের পায়ের কুড়াল, দিলে দেবে উড়াল। তো দেবে উড়াল এই কথাটাই তখন একদম সত্যতা পেয়েছিল যে আসলে উনি উড়াল দিয়েছিলেন। এই যে আমাদের পর্যায়ক্রমে ধাপ বাই ধাপ এবং দাদা চিন্তাধারা করে যে গানগুলো লিখেছিলেন, এটা কিন্তু সময়ের সাথে পরিবেশ পরিস্থিতি চিন্তা করে গানগুলো লিখেছিলেন। তো একটা গান কি করতে পারে আমরা আগেও দেখেছি, বাবা মার মুখে গল্প শুনেছি এবং এখনো দেখছি। তো সেই জায়গা থেকে আমার তো খুব ভালো লাগছে এই গানটিতে ভয়েস দিতে পেরে, এবং এত সুন্দর কথার গান। আসলে এটা নিজেকে ভাগ্যবতী বলে মনে করি যে এগুলো আমরা করতে পারছি, বা ওনার হাত আছেন আমাদের মাথার উপরে, সেই সাথে আপনাদের সবার ভালোবাসা আছে। আমি আবার সবাইকে বলবো, সবাই আমরা একত্রিত হয়ে ধানের শীষকে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে জয়যুক্ত করি এবং নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিই সবাই মিলে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পাগল মন, মন কেন এত কথা বলে, সেই বিখ্যাত গান মনে আছে আপনাদের? আছে না? সেই 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 মহিলাটি আমাদের সামনে আছেন, দিলরুবা খান। প্লিজ 2 লাইন কথা বলতে হবে। দিলরুবা খান। পাগল মন, মন কেন এত কথা বলে। কালকে রাত্রিবেলাও আমার বউ অনেক কথা বলেছে, পাগল মন, বাবু তোর মন করে এত কথা বলে। বাবু তো আমার ছোট ভাই, ওকে আমি বকি খুব মাঝে মাঝে, কিন্তু আমি জানতাম না যে ওর এত সর্বনাশ, মানে শুধু সর্বনাশ ছাড়া কিছু বলারই নাই আমার। যেদিন আমি ওর প্রথম গান শুনলাম, সেদিন মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা, সর্বনাশ করছে আমাদের বাবু। বাবু লিখছে, বাবু সবকিছু। এই গানটির কথা কি বলবো, মানে অবাক বিস্ময় লেগেছে আমার কাছে, কি এত চমৎকার একটি গান, অসম্ভব সুন্দর। বাবু, তুই যে লিখেছিস গানটা, ভাই তোর জন্য অনেক অনেক, এবং পুরো টিমকে আমি মানে আল্লাহর কাছে প্রার্থনা করি, তোমার যেটা চাস সেটা হোক, এটা আমি চাই। আরেকটা কথা আমি একটু আমার কথা বলতে চাই, সেটা হচ্ছে বলবো, আচ্ছা
সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি দিলরুবা খান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে অল্প কিছু কথা বলতে চাই। সবার আগে বলতে চাই, আমি রাজনীতিবিদ না, কিন্তু আমি রাজনীতিবিদ নই, আমি একজন কণ্ঠশিল্পী। আমি গান দিয়ে কথা বলি, সুর আর কথার মাধ্যমে মানুষের অনুভূতিতে পৌঁছাতে চাই। কিন্তু দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার আর ন্যায়ের প্রশ্নে একজন শিল্পী হিসেবে আমার কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ববোধ থেকেই আমি ধানের শীষকে কেন্দ্র করে আমাদের উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি পুঁথি, তার সুযোগ্য ছেলে তারেক রহমানকে নিয়ে একটি ইচ্ছা করি। আমার কণ্ঠে আমি ঐতিহ্যের ছন্দে পুঁথি এবং ইচ্ছার বর্ণনায় তাদের জীবন ও সংগ্রামের কিছুটা গল্প তুলে ধরার চেষ্টা করেছি। গানের শীষ শুধু একটি নির্বাচন চিহ্ন নয়, এটা মানুষের অধিকার, ন্যায়ের রাজনীতি আর গণতন্ত্রের প্রতীক। একজন শিল্পী হিসেবে আমি আমার গান দিয়েই এই প্রতীককে এগিয়ে নিতে চাই। আসুন আমরা সবাই মিলে ধানের শীষের পাশে দাঁড়াই, গণতন্ত্রের পাশে দাঁড়াই। পাগল মন মন কেন এত কথা বলে? পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? এবার আসছে আমাদের এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমাত আলীকে। যেহেতু আমাদের আজকে সবাই সবকিছু বলছে, আজকে আমাদের শিল্পকলার ডিজিও বলছে, তো আপনি কেন বলবেন না? আসেন, 2 লাইন কথা বলে যান, গান নিয়ে শব্দ বলে যান। আপনার কাছে আমরা কৃতজ্ঞ যে কালকে আপনি আমাদেরকে অনেক উপকার করছেন এফডিসিতে শুটিং এর জন্য। ওনার জন্য একটা তালি দেন। সবাইকে, আমরা দেশ নিয়ে যতটা ভাবি, দেশ নিয়ে যতটা আমাদের ভয় দেখানো হয়, আমরা খুব আশায় তাকিয়ে আছি যে আর কয়টা দিন, আর কয়টা দিন। আমার মুরব্বীরা সবাই আমাকে বলতে থাকে আর কয়েকটা দিন। আমাদের সব স্বপ্ন, আমাদের সব নেক ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করুক, আমরা সুন্দর ভবিষ্যৎ পাই, 12 তারিখে সেটার সূচনা হোক। এখানে যেন অন্য কোনো কারণে ঘর করতে না পারে, এই আশায় আসলে আমার মতো অনেক স্বপ্নবাজ মানুষ অপেক্ষা করে যাচ্ছে, যারা আপনাদের মতো সামনে সক্রিয়ভাবে কাজ করতে না পারলেও পিছনে বসে দোয়া করে যাচ্ছে এবং যার যার জায়গা থেকে কাজ করে যাচ্ছেন। তারা সবাই আশা করে আছি আপনাদের এই উদ্যোগ, মামুরের এই উদ্যোগে আমি তো সব কিছুতে থাকতে পারি না, কিন্তু এইসব ক্রিয়েটিভ সব উদ্যোগে আমি আমার যতটুকু সাপোর্ট দিয়ে যাচ্ছি, দিয়ে যাবো। ধন্যবাদ। রাতে 2টা, 3টা, 3:30, 12টা, 1টা দুপুরবেলায় একটা আপা, বড় আপা আমাকে ফোন করে, এই বাবু তুমি কেমন আছো, এই বাবু তুমি কি করছো? সেটাই হচ্ছে পাত্রমন্ত্রী চোরা। ওনার জন্য একটা তালি আসছে আপা। সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে এখানে এসে। ভাইরাল এখন ধানের শীষ, এটা যেমন ছন্দময়, গানটাও পুরোনোটা তেমন ছন্দময়টা ছিল। আর ডিরেক্টলি একবারে নির্বাচনের প্রচার যেই কথাটা, মানে যা কাজ, সেটা যে এত বেশি স্পষ্ট হয়েছে গানের মধ্যে। মানে আগের যুগে আমাদের সময় দেখতাম যে নির্বাচনের প্রচারণা করতে হলে রাস্তাঘাটের লোকরা, সাধারণ লোক, ভালো কোনো শিল্পীকে কখনো যুক্ত হতে দেখিনি। কিন্তু এখন এই গানের মধ্যেকার যে চেহারা, যে প্যাটার্ন, যে মোটিভ চেঞ্জ করছে গানের, একটা কি ছিল মনে, একটা
র্যাপ, এটা র্যাপ ছিল, র্যাপ পোর্শন ছিল, গানের পোর্শনটার পর র্যাপটা এটা কন্টেম্পোরারি সবার জন্যে, সবাই ছোট বড় সবাই সঙ্গে যুক্ত হতে পারবে। গানটা আসলেই একবারে নির্বাচনের প্রচারণার যত রকম ইমেজ, যত রকম থটস, মানে প্ল্যান, উদ্দেশ্য, পরিকল্পনা সব কিছু গানের মধ্যে রয়েছে। বাবুকে অনেক কি বলবো, একটা অনেক অ্যাক্টিভিটি সঙ্গে বিজি, তারপরে যে এত সাইলেন্ট কিছু করিস না তুই, কথা বলিস না। তো সবাই এত বেশি অ্যাক্টিভ থাকে। কোনটা? আমার তো অনেক ঘটনা, ওসব বলতে গেলে সবাই চলে যাবে বাড়িতে, দরকার না। কোনটা বলি? হ্যাঁ, বলবে আমার কথা শেষ করে দিই। আমি বসে এনজয় করছি, শুনছি, আমার ভালো লাগছে। আমাদের মনের ভিতরে যে ইচ্ছাটা, সেই কামনাটা যেন আল্লাহ যেটা পূরণ করেন, এটা একেবারে মানে হাত তুলে আল্লাহ কাছে আমরা সবাই এটাই দোয়া চাই যে, কিন্তু তার আগে একটা শর্ত, সবাইকে ভালো হতে হবে। আমরা তো প্রত্যেকবার থেকে যাচ্ছি একটা জায়গা থেকে, আমরা তার আগে শর্ত হচ্ছে সবাইকে ভালো হতে হবে। সবাই কিন্তু আমরা খারাপ অনেক জানে, অনেক ভালো, ওইটা যারা খারাপ তারা আবার টেনে খারাপ করে দেয়। তো নিজেকে অনেক মানে করা দরকার, না হলে কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না। জয়যুক্ত করতে চাই মন থেকে, একবারে সাধু ইচ্ছা যাকে বলে। কিন্তু এই যে গান, এই যত যারা বলেছে আজকে কথা, সবার কথার মধ্যে আমার সব কথা ছিল। যার যেটা বছর টিকিট করবো না, কিন্তু বাবু যে এত অনেস্টলি কাজ করে যাচ্ছে, গানগুলো লিখছে, এটা শিল্পীদের জন্য সত্যি সত্যি শিল্পীদের উৎসাহ পাওয়ার জায়গা এই জায়গাটা, এবং বাবুর সঙ্গ। জয় হোক, সত্যের জয় হোক, সেই কথাটি বলে শেষ করছি। যেহেতু ফাতেমা আপা বললো যে আসলে মানুষ কি করবে, তো ধরেন যে একটা বোতলের ভিতরে পানি যদি নোংরা থাকে, বোতলের ভিতরের পানি যদি নোংরা থাকে, আপনি বোতলটাকে বাইরে থেকে যতই পরিষ্কার করেন, ভিতরের পানি কিন্তু পরিষ্কার করতে পারবেন না। অতএব আপনাকে কাজ করতে হলে বোতলের কুকুরেরটা দেখতে হবে না, বোতলের যে ভিতরের পানি পরিষ্কারটা আছে সেটা দেখতে হবে। আপনাকে পরিষ্কার হতে হলে নিজেকে করতে হবে, এখানে কেউ কাউকে পরিষ্কার করে দিবে না। আপনি আয়নার সামনে দাঁড়াবেন, আয়না আপনাকে বলে দেবে আপনি কি, কিন্তু আপনি বিবেক বলতে পারবেন না। এটাই আমাদের সমস্যা। আমাদের প্রতিশোধমূলক চিন্তা ভাবনা, মানুষের পিছে লাগা, মনে করেন পরে হিংসা নরকে বাসে, ইসলামের মধ্যে কঠিন ভাবে বলা আছে, কিন্তু আমরা সেই চর্চাটার মধ্যে কিন্তু আছি, এই ভালো না, এই ভালো না। কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা, আমি যেটা বুঝালাম, একটা এক্সাম্পল দিলাম যে পানিটার বোতলের ভিতরের পানি যদি অপরিষ্কার থাকে আর বোতলের বাইরটা যদি আপনি পরিষ্কার করেন, সেটা হবে না। অর্থাৎ বোতলের ভিতরটাকেই পরিষ্কার করতে হবে। আমার আসছে আমার অভিভাবক, যার হাত ধরে আমাদের পথ চলা, যে সবসময় সাহস দিয়েছে আমাকেও কিন্তু উনি কানে কানে বলছে, তোমার নির্বাচনের গান কই, এটাই কিন্তু সেই গান, ভাইরাল এখন ধানের শীষ। আসছে আমার অভিভাবক, আমার শ্রদ্ধেয় রিজি ভাই। উদ্বোধন ছিল ভাই, এখন বাকিটা উদ্বোধন ছিল। আমি তো বক্তব্য রাখলাম, আবার রাখতে হবে, তো দুইবারের তো প্রস্তুতি নেই, একবারের প্রস্তুতি ছিল। কি বলবো, যাই হোক, গান তো শুনলাম। আমি কয়েকদিন আগেই আমি বাবুকে বলেছি যে ভালো দেখে ধানের শীষে প্রতীক, যেটা সব মানুষ মানে ভালো বলবে, তো এই ধরনের একটা থিম সং তৈরি করছে। যাই হোক, সে করেছে নিজের প্রচেষ্টায় উদ্যোগে, আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যে সহশিল্পী যারা আছে সবাইকে
আমি শুভেচ্ছা জানাচ্ছি যে তারা চেষ্টা করেছে। আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। আমার কাছে মনে হয়েছে এটা যখন প্রচার হবে, এটা সাধারণ মানুষকে, মানে একেবারে এলিট শ্রেণী বাদ দিলাম, কিন্তু যারা এদেশের মূল ভোটার তাদের হৃদয়কে স্পর্শ করে, নিঃসন্দেহে আমরা বলতে পারি। আর আমি একজন সাধারণ লেম্যান হিসাবে এটা কথা বলছি। আসলে সাহিত্য, সংস্কৃতি, গান, কবিতা এটা নিয়ে আমার অত ধারণা নেই। আমার বন্ধু রেজাউদ্দিন স্ট্যালিনও এগুলো নিয়ে চর্চা করে, দেশের প্রতিষ্ঠিত কবি। আরও এখানে যারা আছে, আমার ছোট বোনরা আছে, রিজিয়া পারভীন, লিপি এরা আছে, আর আমার ছোট ভাই বাবু, ও তো মানে আপনারা চেনেন, একজন সঙ্গীত পরিচালক হিসাবে তাকে আপনারা চেনেন। আমি চিনি ছোটবেলায় একটা তা বলছি এবং খালি মারামারি করে বেড়াতো, এ পাড়া সে পাড়া, এই পাড়া সে পাড়া মারামারি করে বেড়াতো বাবু। আর কিন্তু ইউনিভার্সিটিতে কি বলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সে যখন তাবলা বাজাতো, এক কথা অসাধারণ। তো আমাদের একটা ওস্তাদ ছিল, তার নাম হচ্ছে কানুদা। কানুদা আমাকে একদিন ধরে বললো যে দিদি তোকে আমি গান শিখাবো। বলতো শেখানো, শুধু রাজনীতি করি না, উনি বললেন রাজনীতি করিস না, কিন্তু গান টান মানে তথাপি শিখে রাখতে পারি, সেটা কাজে রাখতে পারি। তো নিয়ে যে কয়েকদিন মানে ওস্তাদের স্কুলের মধ্যে নিয়ে বসানো চেষ্টা করলাম, রবীন্দ্রসঙ্গীত দিয়ে, সেটা হলো না। নজরুল গীতি আরো কঠিন, ওটাও হলো। তারপরে আমার আঙ্গুলগুলো দেখে বলে যে তোর আঙ্গুলগুলো মোটামুটি তাবলা বাজানোর মোটামুটি লম্বা আছে, কাজ কর, চেষ্টা কর। আমাকে কিছু বল টল দেওয়া করলাম, তারপরে ওই বলার পরে তো ওটাও তেমন হয়ে উঠছে। তখন এক কাজ করে বললে, শোন, বিজ্ঞানে তারা পড়িস না, বায়োলজি, জিওলজি, কেমিস্ট্রি, ফিজিক্সে ওখানে তত্ত্বীয় থাকে, মানে থিওরি পড়তে হয়, আবার প্র্যাকটিক্যাল পড়তে হয়। তো গানও কিন্তু একটা সায়েন্স, এরও তত্ত্বীয় দিক আছে, আবার এর প্র্যাকটিক্যাল দিক আছে। তো তোর তত্ত্বীয় যদি না জানিস, তত্ত্ব যদি না জানিস, তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল হবে। তত্ত্বটা কি? তুই যদি ভালো তাবলচি হতে চাস, তাহলে তোর তত্ত্বীয় একটা জিনিস আমি শিখে যেটা সবসময় আওড়াবি, মুখস্থ করবি। কি বলে, ধীর তাকে ছেলে তিনটা, মা রেঁধেছে পুঁইশাক, তোরা খেতে থাক, তোরা খেতে থাক। এটা সবসময় মনে মনে আওড়াবি, আওড়াতে থাকবে, তাহলে দেখবি যে তোর আঙ্গুলগুলো খুলে যাবে, তখন তুই ভালো তাবল চিনতে পারবি। তো ঠিক আছে, যখন কানুদা যখন এটা বললেন, দেখি যাই হোক, ওগুলো তো আর কিছু হলো না। তবে একটা জিনিস বুঝেছি, অসাধারণ মানুষ, আমরা ওনার সাথে রসিকতা করতাম, পান করতাম, সবকিছু করতাম, কিন্তু একটা মনের মধ্যে গেঁথে দিয়েছিলেন যে যারা সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত, তারা খুবই হৃদয়বান হয় এবং তারা এমন কিছু করে বা এমন কিছু চর্চা করে যেটা আপাত দৃষ্টিতে আমরা খুব বড় কিছু না মনে হলেও তাদের সত্যিকার অর্থে মূল শিল্প চর্চার সাথে সংযুক্ত থেকে যায় এবং আন্তরিকতার সাথে তাদের প্রচেষ্টা যদি অব্যাহত রাখে, তাহলে তাদের মধ্যে থেকে এমন কিছু একটা সৃষ্টি তৈরি করতে পারে যেটা সমাজকে পরিবর্তনের, আমূল পরিবর্তনের দিকেও নিয়ে যেতে পারে। তো যেটা আমরা পরবর্তী পর্যায়ে, এটা আমরা বিভিন্নভাবে পরবর্তীতে দেখেছি, তাই তো হয়েছে। আপনার নবাব সিরাজউদ্দৌলাকে তার নামে কলঙ্ক লেপন করেছিল ইংরেজরা এবং বলেছিল যে নবাব সিরাজউদ্দৌলা একটা বড় একটা গুহার মধ্যে সব ইংরেজদেরকে ঢুকিয়ে রেখে তাদেরকে দম বন্ধ করে মেরেছিল। এটার উপরে তার একটা হলওয়েল মনুমেন্ট তৈরি করেছিল কলকাতায়। এই হলওয়েল মনুমেন্টটা যে একটা বানানো, এটা যে কলঙ্ক লেপন করা এই বাংলার নবাবের বিরুদ্ধে, এটা সম্পর্কে যখন সব সচেতন হয়ে উঠলো এবং নেতাজি সুভাষ বোস এটার বিরুদ্ধে আন্দোলন করলো, সেই আন্দোলনের মিছিলে যিনি গান গিয়েছেন তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ওই গানে উদ্বুদ্ধ হয়ে সব ওই মনুমেন্ট ভাঙতে গেছে। তাহলে এই যে মানে রেভলিউশনকে ত্বরান্বিত করা, সেটার ক্ষেত্রে যে শিল্পীরা যে কি ধরনের ভূমিকা রাখে
চিন্তাই করা যায় না। অথবা এই কারণে তারা বিপদেও পড়ে এবং এই বিপদকে তারা তুচ্ছ করে এগিয়ে যেতে মানুষকে প্রেরণা দেবে। আপনার 46 সালে যদি বিচারপতি তোমার বিচার করবে যারা, এই গানটা যদি সেই সময় শরীর চৌধুরী না লিখতে, তাহলে ওই মানুষ বাড়ি থেকে, ঘর থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে সব বেরিয়ে আসছে আর গানটা গাচ্ছে, রাস্তায় মিছিল করছে এবং ইংরেজদের শেষ ঘণ্টা ধ্বনিটা বাজাচ্ছে মানুষরা সেই সময়। বিপদে পড়ে দস্তয়েভস্কির মতো একটা পৃথিবী, মানে প্রবাদ প্রতিমা একজন লেখক একেবারে ফায়ারিং স্কোয়াডের মধ্যে দাঁড় করে গেছে, এই গুলি করবে করবে। এমন সময় টেলিগ্রাম আসলে যে আপাতত স্থগিত রাখো। সেদিন যদি তিনি চলে যেতেন পৃথিবী থেকে, তার রেখে দেওয়ার সৃষ্টি যতটুকু তিনি রেখেছেন, যতটুকু সৃষ্টি করে গেছেন, সেটা হয়তো মানুষকে আপ্লুত করতো, উদ্বুদ্ধ করতো। কিন্তু এরপরে এই বেঁচে যাওয়ার পরে তার যে সৃষ্টিগুলো, ডেভিল, আরো নানা যে উপন্যাসগুলো, এইটা পরবর্তী পর্যায়ে যে বিপ্লবটা 1917 সালে হয়েছে, তার এরা বিভিন্ন স্তর নির্মাণ করেছিলেন। তো এটাই আমরা পৃথিবীব্যাপী আমরা দেখেছি, যার কিছুটা মানে আমরা কিছুটা আভাস আমরা পেলাম এই 24-এর যে গণ অভ্যুত্থানটা হলো, সেই গণ অভ্যুত্থান। যেমন শিল্পী, কবি, সাহিত্যিকরা রাস্তায় বেরিয়ে আসছে, তারা বিভিন্ন পথনাটক করছে রাস্তার মধ্যে, একবারে শেষ পর্যায়ে। এই মুহূর্তে আমি গ্রেপ্তার হয়ে গেলাম 19শে জুলাই জাতীয় প্রেস ক্লাব থেকে অ্যারেস্ট হয়ে গেলাম, আমাকে নিয়ে চলে গেল। কিন্তু আমরা জেলখানা থেকে, আমরা ডিবি অফিস থেকে এই বাবুর নেতৃত্বে মৌসুমী এবং কি বলে পরাণের এই গানটা যে কি বিপুল তরঙ্গ তৈরি করেছে, তার একটা উদাহরণ শুধু আমি আপনাদেরকে দেব। সেটা হলো, আমরা তখন ডিবি কার্যালয়ের মধ্যে, তো ওই যে দেশটা তোর বাপের নাকি, এই যে শব্দটা, এই কথাটা ডিবির যারা ডিউটি অফিসার তারাও ভিতরে গাইছে এবং আমাদেরকে বলছে যে আমাদের ছেলে মেয়েদেরকেও আটকাতে পারছি না, তারাও মিছিল চলে যাচ্ছে। তাহলে কি বিপুল তরঙ্গের তৈরি করেছে এই তরঙ্গ। এই শিল্পীর এই তরঙ্গ শুধুমাত্র তার সৃষ্টি, কিন্তু এই তরঙ্গ আসে ঐশ্বরিক ভাবে। এই তরঙ্গ আসে আকাশ থেকে। উপস্থিত সুধীমণ্ডলী, আমি আর কথা বাড়াতে চাই না। আমার মনে হয় যে থিম সং আমাদের এই সামনের নির্বাচন কমিটিকে কেন্দ্র করে নির্বাচনে যে গানটা তৈরি করেছেন বাবুরা, আমার মনে হয় এটা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে, মানুষকে আপ্লুত করবে, মানুষকে উদ্বুদ্ধ করবে এবং মানুষ এটা শুনবে মন দিয়ে। ধন্যবাদ সবাই। আমাদের চা চক্রের বিষয়গুলো আছে, চা আমাদের দিতে দিচ্ছি। তো আজকের মধ্যে আমাদের এখানে এটা অনুষ্ঠান শেষ। আপনারা থাকবেন ভাইরাল গানের শেষের গানের সাথে যেমন প্রচার করবেন। আমার এখন আমার শিবাসানু এটাই সমাপ্তি ঘোষণা করবেন। আমি তো করেছি স্পেশালটা করবো। সভাপতির নির্দেশনা আছে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আর আজকে গানটা যেটা আমরা রিলিজ করবো, আপনারা সবাই আপনাদের ফেসবুক পেজ থেকে এবং আইডি থেকে বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে শেয়ার করতে উপরে লিখে দেবেন, আপনারা সবাই শেয়ার করবেন।